আমি চাবো প্রত্যেককে চান্স পাও, আমি চাবো প্রত্যেকের চান্স হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শুরু করছি। হ্যাঁ, ইয়েস। না আসলে আমি চাইলেও সবাইকে চান্স দেওয়া পসিবল না, কিংবা সবাই চান্স পাবেও না, কারণ সবার মাইন্ডসেট কিংবা হচ্ছে সবার পড়াশোনার ধরন কিংবা সবাই একই রকম মন মানসিকতা নিয়ে হচ্ছে লাস্ট পর্যন্ত আসলে তারা কন্টিনিউ করতে পারবে না। এই যে কন্টিনিউ করতে না পারার যে ব্যর্থতাটা, এটার কারণেই কিন্তু তোমরা চাইলেও চান্স পাবা না অনেকেই। এবার আসো আমরা একটু যাই বাংলায়, দেখবো আরো আমরা কথা বলবো। তো আমি তোমাদের সাথে আছি যারা আমাকে ফর দ্য ফার্স্ট টাইম দেখছো, আমি শাহিন খন্দকার। চারদিকে আপাতত অন্ধকার লাগতেছে তোমাদের, তাই না? আচ্ছা, আমি শাহিন খন্দকার আছি বিব্রেইনারে, তোমাদের সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছি বাংলায়, এবং দীর্ঘদিন থেকে বাংলা পড়াচ্ছি। সেই আলোকে আজকে তোমাদেরকে আমি জ্ঞান দেওয়ার একটু ট্রাই করব, যদি আমার তেমন জ্ঞান নাই। আল্লাহ তাআলা যা দিবে ততটুকু তোমাদেরকে দেওয়ার ট্রাই করব। আর হচ্ছে পাশাপাশি বাংলায় একদম তোমরা যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেরকম ভাগ করে দেওয়া আছে, বাংলায় কিন্তু ওই রকম নাই। এখানে তোমার আমাদের বিএসসি, ডিপ্লোমা কিংবা মিডওয়াইফারি সবার জন্য কিন্তু বাংলায় কত আছে জানো? কত মার্কস আছে বাংলায় বলো তো? সবার জন্য বাংলায় 20 মার্কস আছে। সো এই 20 মার্কস কতটা গুরুত্বপূর্ণ তোমরা হয়তো আইডিয়া করতে পারো, কিংবা অনেকেই পারবা না। তো আমি একটু বলি তোমাদেরকে, এই বাংলা ইংলিশেও 20 আছে, বাংলাতেও 20 আছে। আর ম্যাথে 10 নিয়ে তোমরা ভয়ে একদম ভীত। ম্যাথে 10 মার্কস নিয়ে তোমরা এত ভয় ভীতির মধ্যে থাকো, যেটা তোমরা যার 10%, না 10%-এর কথা বলছি না। সো যার তোমরা হচ্ছে মোটামুটি 40 or 50%, যদি 40 অথবা 50% যদি তোমরা এখানে বাংলায় দিতা অথবা ইংলিশে দিতা, তাহলে অনেক ভালো করতে পারতাম। হ্যাঁ, এখানে আমাদের 20 মার্কস আছে, আমরা ট্রাই করব আমাদের এই 20 মার্কস কিভাবে এনশোর করা যায় সেটা আমরা দেখার ট্রাই করছি। চলে আসো, এইখানে আমাদের বিব্রেইনার বইয়ের মধ্যে, বিব্রেইনার যে বাংলা বই আছে, এই বাংলা বইয়ের মধ্যে তোমরা দেখবে অ্যানালাইসিস পুরো দেওয়া আছে বিগত 8 বছরে কোন টপিক থেকে বিএসসি তে কতটা প্রশ্ন এসেছিল, ডিপ্লোমাতে কতটা এসেছিল। তো সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। তো এইখানে আমাদের এইখানে যে অ্যানালাইসিসটা দেওয়া আছে, এই অ্যানালাইসিস তো অবশ্যই তোমরা প্রত্যেকে দেখবা। দেখার পাশাপাশি আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, এটা নিয়ে আমি তেমন কথা বলছি না। এখানে দেখাই যাচ্ছে যে আসলে কোনটা থেকে কতটা, যেমন বাংলা ভাষার উদ্ভব, ক্রম বিকাশ, বাংলা ব্যাকরণ, মানে ব্যাকরণ বলতে একদম বেসিক যেটা, এখান থেকে কথা বলছে। এছাড়া বাকি যে টপিক আছে সবই তো বাংলা ব্যাকরণেরই, তাই না? এটা হচ্ছে জাস্ট তোমার একদম বেসিক যে কথাবার্তাগুলো, সেইটা বাংলা ব্যাকরণ সংক্রান্ত। তারপরে আমরা পাচ্ছি ধ্বনি, বর্ণ, এরপরে সন্ধি থেকে প্রশ্ন থাকেই প্রতি বছর মোটামুটি। অ্যান্ড দেন পদ প্রকরণ, মানে যেটাকে ইংলিশে আমরা কি বলি, পার্টস অফ স্পিচ, তাই না? উপসর্গ আছে, বানান শুদ্ধিকরণ আছে, সমাস, বাক্য প্রকরণ, ক্রিয়ার কাল, পুরুষ। জাস্ট আমার টপিকের নামগুলো একটু শুনে যাও, তারপরেও তোমার কাজে লাগবে, তারপরেও একটু কাজে লাগবে যে আসলে এই টপিকগুলো। আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা এখনো জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন, এটা তাদেরকে বলছি যে আমি ভালো আছি। এবং আপাতত এই প্রশ্ন করতে হবে না, তোমরা কি কি প্রশ্ন করতে পারো, কি প্রশ্ন আসতে পারে, আমার এখানে কমেন্ট বাড়ানোর দরকার নেই, আমার এখানে তোমাদেরকে রিয়াক্ট দিতে বলবো না, আমার এখানে শেয়ারেরও প্রয়োজন নেই। বাট প্রয়োজন থাকে, যাদের প্রয়োজন তাদের জন্য তোমরা এটা শেয়ার করতে পারো। আমি বলি না তোমাদেরকে, আমি চাচ্ছি তোমরা ক্লাসটা একটু করো, ক্লাসটা এনজয় করো, যেন তোমাদের কাজে লাগে, এবং বিব্রেইনার থেকে সার্বক্ষণিক ট্রাই করা হয়, সর্বোচ্চ প্রচেষ্টা থাকে আমাদের ক্লাসগুলো, সেটা ফ্রি ক্লাস হোক, পেইড ক্লাস হোক, কোনো না কোনো ভাবেই যেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কার্যকরী হয়, প্রত্যেকের যেন কোনো না কোনো ভাবে কাজে লাগে। তো সেই দিক থেকে যদি তোমরা মনে করো যে আজকের ক্লাসটা আমার ফ্রেন্ডদেরকে দেখা উচিত, কিংবা হচ্ছে আমার সাথে যারা যুক্ত আছে তাদের মধ্যে অনেকেই প্রিপারেশন নিতে চাচ্ছে, তাদের জন্য ভালো। তো তাদের জন্য তোমরা চাইলেও শেয়ার করে দিতে পারো, অথবা তাদেরকে মেনশন দিতে পারো, ব্যাস এতটুকুই, আর কিছু বলছি না। এবার চলে আসো, এখানে আমাদের যে টপিকগুলো আমরা দেখতে পাইলাম, লিঙ্গান্তর আছে, বাংলা ভাষার অপপ্রয়োগ আছে, বচন আছে, পদাশ্রিত নির্দেশক, ধাতু এবং ধাতুর প্রকারভেদ। সো এর পাশাপাশি তোমরা একটু পরে আমি তোমাদের একদম মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলবো, এই জন্য আমি জাস্ট স্লাইড সোয়াইপ করে যাচ্ছি। দেখো এখানে আমরা দেখতে পাই আমাদের প্রকৃতি প্রত্যয় আছে, শব্দের প্রকারভেদ আছে, যেটা আমি বাংলায় আমার টপিকের নাম দিয়েছে শব্দের জব্দ, কারণ শব্দের ক্ষেত্রে তোমাদের অনেক টপিক মনে রাখতে হয়, তাই না?
এখানে আমাদের দেশি শব্দ আছে, বিদেশি শব্দ আছে, তৎসম আছে, তদ্ভব আছে। অর্ধ তৎসমটাকে আপাতত বিতাড়িত করা হয়েছে। এরপর পাশাপাশি হচ্ছে আমাদের বিদেশি শব্দগুলোর মধ্যে অনেকগুলো টাইপস আছে, বা হচ্ছে অনেক ভাষার শব্দ আছে। সো ওভারঅল আমি যদি দেখি যে আমাদের এই যে এতগুলো শব্দ, ফার্সি, ফরাসি, পর্তুগিজ, তারপরে কি কি আছে, আরবি আছে, হিন্দি আছে, তুর্কি আছে, তাই না? অনেকগুলো শব্দ আমাদের মনে রাখতে হয়। তো এই যে শব্দগুলো মনে রাখা, এই জন্য ওভারঅল আমি সবগুলোকে বলি শব্দের জব্দ। আমরা এই জব্দ দূর করার জন্য স্পেশালি একটা ক্লাস করে থাকি, যে ক্লাসটা করলে আর তোমাদের শব্দ নিয়ে কোনো ঝামেলা থাকে না। এরপরে কারক বিভক্তি আছে, জ্যোতি বা বিরাম চিহ্ন আছে, গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আছে, বাগধারা, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, সাহিত্যের যুগবিভাগ, উপাধি, ছদ্মনাম, সাহিত্যকর্ম, সংবাদপত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা। আমি জানি তোমরা এগুলো সব জানো, আমি জানি তোমরা এগুলো জানো, জাস্ট টপিকের নাম তো সবাই জানে, তাই না? সো টপিকের নাম যেহেতু জানো, আমি টপিকের নামগুলো নিয়ে একটু তোমাদেরকে আইডিয়া দিয়ে যাচ্ছি, একটু পরে আমি আলোচনা করব তোমাদের জন্য। এবার দেখো আরো আমাদের বেশ কিছু টপিক আছে, যেমন এখানে আমাদের গদ্য পদ্য যেগুলো আছে, মানে এইচএসসি বেস্ট, এগুলোই মোটামুটি এখানে নাটক উপন্যাসটাও এখানে আছে। তো এখন মোটামুটি আমি মনে করলাম তোমাদের অনেক কিছুই জানা হয়ে গেছে। বাংলার কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বুঝতে পারছি। কিন্তু এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে কোন টপিকগুলো অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এই টপিকগুলো নিয়ে যদি আমি তোমাদেরকে একটু আইডিয়া দিতে চাই তাহলে কেমন হয়? আমি তোমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো, যেগুলো থেকে মোটামুটি আমাদের প্রতি বছরই কম বেশি প্রশ্ন হয়, যেগুলো নিয়ে তোমরা বেশি ভয়ভীতির মধ্যে থাকো, তো এইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। অ্যান্ড দেন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যত বেশি, যে যত বেশি বিশ্লেষণ করতে পারে, যত বেশি অ্যানালাইসিস করতে পারে, তার চান্স প্রাপ্তির সম্ভাবনাটা ততই বেড়ে যায়। এখন একটু চিন্তা ভাবনা করো, অনেক স্টুডেন্টকে তুমি দেখবা সে মানবন্টন জানে না নার্সিং এর, সে জানে না নার্সিং এ সেকেন্ড টাইম দিলে তার নেগেটিভ মার্ক বা হচ্ছে তার মার্ক কাটা যায় কিনা মেডিকেলের মতো, সে জানে না থার্ড টাইম দেওয়া যায় কিনা, সে জানে না থার্ড টাইম দিলে এখানে মার্কস কাটে কিনা, সে জানে না নার্সিং এর নেগেটিভ মার্কিং আছে কিনা। সে এখনো চিন্তা ভাবনায় আছে নির্বাচনের আগেই নার্সিং পরীক্ষাটা হয়ে যায় কিনা, সে এখনো চিন্তা করছে ভার্সিটির আগে নার্সিং এর পরীক্ষা হবে কিনা, মেডিকেলের আগে হবে কিনা। এইরকম চিন্তা ভাবনার মধ্যে অনেকেই আছে। তার মানে বেসিক কিছু কথাবার্তা তোমাদের জানতেই হয়। সে জানে না মিডওয়াইফারিতে ছেলেরাও পড়তে পারে কিনা। ওকে, সো ওভারঅল আশা করব আমি আমাদের যারা যারা আজকে যুক্ত আছো তারা এই প্রশ্নগুলো কখনোই কাউকে করবা না, একদম বেসিক। তো এই জন্য তোমাদেরকে, তুমি চান্স কেন পাবা? আমার কথা তোমাদের যদি খারাপ লাগে তাহলে আমাকে একটু বলবা, বাট আশা করি যে খারাপ লাগার মতো কোনো কথা বলবো না, একদম বাস্তবতার থেকে তোমাদেরকে এই কথাগুলো বলবো, যেহেতু তোমাদের সাথে আমার প্রায় দেখার সুযোগ হয় না। সো সেই জন্য আজকে বলি আমি সব বলবো, তোমরা কি কি প্রশ্ন করতে চাও সব আমার মাথায় আছে ইনশাল্লাহ। তো এখন এইখানে অ্যানালাইসিস করার যে অ্যাবিলিটিটা, এটার উপর ডিপেন্ড করে অনেকটাই যে আসলে তুমি চান্স পাবা, বা চান্স কেন তোমার পাওয়া দরকার, কিংবা হচ্ছে তোমার চান্সটা আদৌ হবে কিনা। এই ব্যাপারটা কেন তোমাকে আগেই দেখতে হবে। আমার এই ক্লাসের প্রয়োজন হয় না যদি তুমি অ্যানালাইসিস নিজেই করতে পারো। যদি তুমি অ্যানালাইসিসটা নিজেই করতে পারো তাহলে প্রয়োজন হয় না তোমার এই অ্যানালাইসিস করে দেওয়ার। একা একা তুমি পড়ছো, ব্যাস, খুবই ভালো। হ্যাঁ, মিডওয়াইফারিতে ছেলেরা চান্স পায়, ছেলেরা পড়ে নাকি? আচ্ছা, সো এই যে মনে করো হচ্ছে তুমি চান্স, তোমার হচ্ছে প্রিপারেশন শুরু করার আগেই প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি নিজেই আগে চিন্তা করছো যে আজকে আমি দেখবো বাংলায় আসলে কি কি আসে। ব্যাস, তুমি যদি এটা করতে পারো তুমি সফল। ইংলিশে দেখবো কি কি আসে, তুমি বিগত 5 বছরের, মিনিমাম 5 বছরের প্রশ্ন দেখে যাও। এই 5 বছরের প্রশ্নের মধ্যে তুমি দেখবা যে আসলেই এখানে কোন কোন টপিকগুলো থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্নগুলো চলে আসে। এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি সফল, তোমার চান্স প্রাপ্তির একদম অনেক দূরে তুমি এগিয়ে গেছো।
কিন্তু সবগুলাই যদি তুমি জিজ্ঞেস করো ভাইয়া এইটা কি, ওইটা কি, এইটা কেন হইলো, ওইটা কেন হইলো, এটা থেকে কেন প্রশ্ন আসে না, এটা কেন এত কঠিন, এই কঠিনটা থেকেই কি বারবার প্রশ্ন আসবে, এইরকম চিন্তা ভাবনা বা এরকম প্রশ্ন যদি তুমি এখনো করো, তাহলে তোমার দ্বারা চান্স পাওয়াটা অনেকটাই টাফ। ঠিক আছে? আচ্ছা আমাকে একটু বলো, তোমরা কি সবাই আমার কথা শুনতেছো? আমার কথা সবাই শুনতেছো? অনেকেই মনে দেখতেছি যে মানে এক্সট্রা কমেন্ট করতেছো বা হচ্ছে এক্সট্রা কথাবার্তা বলতেছো। হ্যাঁ, বন্ধু বান্ধবী নিয়ে কথা বলতেছো, তারপরে হচ্ছে কি জানি আর কি, তোমাদের মধ্যেকার আর কি কথাবার্তা, এগুলো নিয়ে কথা বলতেছো। তারপরে হচ্ছে 500 এমসিকিউ দিবে কিনা, এটা কখন দিবে, কেমনে দিবে, এটা নিয়ে এখন কথা বলার কথা না। তারপরে জিপিএ মার্কস আমার এত আছে, আমার বিএসসি দেওয়া ঠিক হবে কিনা, ডিপ্লোমা দেওয়া ঠিক হবে কিনা, এই ব্যাপারগুলো নিয়েও কথা বলতেছো, তাই না? এগুলো নিয়ে আপাতত এগুলো সাইডে রেখে দাও, এগুলো আপাতত সাইডে রেখে দাও। দেওয়ার পরে আপাতত ক্লাস মানে যেটা করতে আসছি এইটা হচ্ছে তোমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। তোমাদের যদি টার্গেট ঠিক না থাকে তাহলে তোমাদের চান্স পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আসো আমি একটু তোমাদেরকে টপিকগুলো বলে দিই। প্রথমত আমাদের কিছু মেমোরাইজিং পার্ট আছে, যদি আমি বলি তোমাদেরকে বাক্য সংকোচন, তাই না? বাক্য সংকোচন বা হচ্ছে এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন আছে। এরপরে হচ্ছে বিপরীত শব্দ আছে, বিপরীত শব্দ আছে। তারপরে কি আছে? সমার্থক শব্দ আছে। হ্যাঁ, সমার্থক শব্দ আছে। এরপর হচ্ছে আমাদের বাগধারা আছে। এগুলো তোমার যেহেতু মুখস্থ বিষয়, এই চারটা তোমাকে পড়তেই হবে প্রতি বছর, এখান থেকে কমপক্ষে 2-3 মার্কস থাকেই। তার মানে সেটা বিএসসি ডিপ্লোমা মিলেও হতে পারে, বিএসসি তে আলাদাভাবে হতে পারে, ডিপ্লোমাতেও আলাদাভাবে হতে পারে। তোমরা আমার কথাগুলো একটু শোনো, আমার কথাগুলো একটু শুনে যাও, কাজে লাগবে। এখন এই যে এই জায়গাগুলো, তার মানে এখানে তোমার ইম্পর্টেন্ট কিছু মনে রাখতে পারলেই তোমার জন্য কিন্তু নার্সিং প্রিপারেশনটা অনেকটাই সহজ হয়। বাংলায় তুমি এখান থেকে মার্কসটা পাচ্ছ, এখান থেকে মার্কসটা তোমরা ভালোভাবেই নিতে পারছো। এরপর আমরা কি পাই? আমরা বাংলায় সবচেয়ে সহজ মানে ইয়ে করে যেটা থাকি সেটা হচ্ছে আমাদের চান্স না পাওয়ার পিছনে কিছু কারণ আছে। যেমন আমি বলি যে আমরা একদম কঠিন যে টপিকগুলো আছে এই কঠিন টপিকগুলো দিয়ে আগে শুরু করি, তখন আমার কাছে অটোমেটিকলি নার্সিং প্রিপারেশনটা কঠিন মনে হয়। যেমন ম্যাথ, ভাইয়া ম্যাথ আমি পারি না, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল না, আমি আর্টসের স্টুডেন্ট, আমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি টেকনিক্যালের স্টুডেন্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে আমার অজুহাতের শেষ নাই। সো এই যে কথাবার্তাগুলো যখনই তুমি মনের মাথার মধ্যে একবার সেট করছো যে আমার মনে হয় না যে আমি আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া এই ম্যাথগুলো সলভ করা পসিবল, সো আমার দ্বারা মনে হয় ম্যাথ হবে না, তার মানে আমার চান্স হবে না, এটা যখনই তুমি মাথায় সেট করবা তখনই দেখবা তুমি চান্স প্রাপ্তি থেকে অনেক দূরে নিচে চলে গেছো। অবশ্যই অবশ্যই তোমার মাথায় এমন কিছু সেট করতে হবে, এমন কিছু পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে যেটার ফলে কি হবে, তোমার চান্স পাওয়ার জন্য তুমি আরো এগিয়ে যাবা। এই জন্য সহজ দিয়ে শুরু করতে হয়। এই জন্য কি করতে হয়? সহজ দিয়ে শুরু করতে হয়। সেটা বাংলা যদি তোমার কাছে খুবই সহজ লাগে তাহলে তুমি বাংলা শুরু করো, কারণ বাংলায় তো মার্কস 1-2 না, নাকি বাংলায় 20 মার্কস আছে। সো যদি তুমি বাংলায় 20 মার্কস নিতে পারো, তাহলে কেন তুমি বাংলায় এই যে সমাস তো ভাইয়া পারি না, সমাস নিয়ে মাথার চুল উঠে গেছে, তাই না? তারপরে কারক পারি না, এরপরে হচ্ছে আমার প্রকৃতি প্রত্যয় পারি না, এই যে এই 3টা টপিক, তাই না? এই 3টা টপিক। এরপরে যদি আমি এদিকে বলি ভাইয়া সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আমি কিচ্ছু পারি না, সাহিত্যের যুগ বিভাগ, তাই না ব্যাপারটা? এরপরে ওই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপরে হচ্ছে আধুনিক যুগ, চর্যাপদ, এই ব্যাপারগুলো আছে না? আছে। এরপরে ভাইয়া গদ্য পদ্য সব পড়তে হবে কিনা, এগুলো তো পারি না, কেমনে কি করব না করব, ভাইয়া ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস, কোনটা থেকে পরীক্ষা হয়? ভাই নার্সিং এ কোনো কালেই শর্ট সিলেবাস থেকে পরীক্ষা হয় নাই। যখন শর্ট সিলেবাসের কথা ছিল তখনও হয় নাই। এখন কেমনে তুমি চিন্তা করো যে শর্ট সিলেবাস থেকে নার্সিং অ্যাডমিশন টেস্ট হবে? অবশ্যই কোথা থেকে হবে? ফুল সিলেবাস থেকে হবে। আমার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। ফুল সিলেবাস। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? আচ্ছা, সবার বাক স্বাধীনতা আছে, সবাই কথা বলো, সবাই কথা বলো, বাট ক্লাস রিলেটেড কথা বলো, এক্সট্রা কথা বলিও না যেন অন্য যে ডিস্টার্ব হয়। হ্যাঁ, এটা সবারই উচিত। আর তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এই টপিকগুলো কঠিন, আমিও জানি কঠিন, তুমিও জানো কঠিন, বাট এতটাও কঠিন না।
তবে মনে করলাম, যুক্তির খাতিরেই মনে করলাম টপিকগুলো কঠিন। এখন আমরা শুরু করি, যখন আমি এই টপিকগুলো দিয়েই শুরু করি, যখন আমি শুরু করি, তখন আমার কাছে স্বভাবতই বাংলা কঠিন লাগবে, লাগবে না? বাংলা কঠিন লাগবে। ম্যাথের ক্ষেত্রে আমি মনে করো বীজগণিত পারি না, কিংবা আমি পারি না ঐকিক নিয়ম, পারি না হচ্ছে শতকরা, লাভ, ক্ষতি, মুনাফা, আসলের অঙ্ক, ওইটা দিয়েই শুরু করলাম, আরো চেপে বসবে তোমার উপর, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তার মানে আমরা সবসময় ট্রাই করব একদম সহজ টপিক দিয়ে, এবং যেটা কার্যকরী। এমন কোনো টপিক আবার শুরু করিও না যেটা তোমার এমনি পড়াই হবে বাট এটা কাজে লাগবে না পরীক্ষার, তোমাকে চান্স পাইতে হবে, অবশ্যই শর্টকাট ওয়ে অবলম্বন করতে হবে, বাট সেই শর্টকাটটা যেন তোমার জন্য কার্যকরী হয়, এমন টপিক শুরু করতে হবে, এমন টপিক দিয়ে শুরু করতে হবে। তার মানে তুমি যদি এই যে এইখানে মনে করো যে টাইমটা তুমি এইখানে দিবা, এই টাইমটার মধ্যে যদি তুমি অর্ধেক টাইমও এখানে দিতে পারো বাংলায়, তো বাংলার 20 মার্কস তুমি পাইছো। তার মানে অন্য স্টুডেন্টের চেয়ে তুমি 20 মার্কস মানে অনেক দূরে পর্যন্ত পৌঁছাই গেছো। যাদের জিপিএ মার্কস কম আছে, যাদের 40-এর উপরে, 40, 42, 44 এমন আছে, কারণ অনেকেই কিন্তু 49, 50 কিংবা 48 জিপিএ মার্কস নিয়েও পরীক্ষায় বসবে, তারাও তোমার কম্পিটিটর। সো সেই দিক থেকে তাদের চেয়ে এগিয়ে থাকতে কিংবা তাদের সম অবস্থানে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? এই জায়গাগুলোতে জোর দিতে হবে। আজকের ক্লাসে বুদ্ধিমান হবে তারাই যারা আমার এই কথাগুলো মাথায় রাখবে। আমি প্রত্যেকের জন্য বলছি, কোনো বৈষম্য নাই, কোনো কিচ্ছু নাই, না পেইড স্টুডেন্টের জন্য বলছি, না শুধু ফ্রি স্টুডেন্টের জন্য বলছি, আমি ওভারঅল বাংলাদেশের প্রত্যেকটা নার্সিং ক্যান্ডিডেটসের জন্য বলছি, যারা যারা আজকে বিব্রেইনার থেকে আয়োজিত আজকের ক্লাসটা দেখছে। আমার এখানে কোনো প্রকার কোনো স্পেশাল স্টুডেন্টদের জন্য কারো মানে তুমি অন্য জায়গায় কোচিং করো তাই না, তোমার জন্য এই ক্লাস না, তোমাকে এই পরামর্শ দিচ্ছি না, এমন কোনো কথাবার্তা এখানে নাই। তুমি বাংলাদেশের যে কোনো কোচিংয়ে ক্লাস করো না কেন, যে কোথাও ভর্তি হও না কেন, নিজে ঘরে বসে ক্লাস করো বা পরীক্ষা দাও, নিজে ঘরে বসে প্রস্তুতি নিচ্ছ কিংবা বিব্রেইনারে ভর্তি হচ্ছ, সবার জন্য আমার আজকের এই কথাবার্তাগুলো। আমরা চাই তুমি যেখান থেকেই চান্স পাও না কেন, তুমি চান্স পাও ভাই, এর বাইরে আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই। অবশ্যই যারা যোগ্য, যারা চান্স প্রাপ্তির যোগ্য, যাদের আল্লাহ তাআলা কপালে লিখে রাখছে তারা পাবেই, সেটা আমি আটকাইতে পারবো না, তুমিও পারবা না। আমি যদি বলি ভাই অমুক কোচিং না, অমুক কোচিং এর যেন একটা স্টুডেন্টও চান্স না পায়, আমার কথায় কাম হবে না। আমার এখানকার সব স্টুডেন্ট চান্স পেয়ে যাক এই দোয়া করি, হবে না, সুযোগ নাই। নসিব বলতে একটা কথা আছে। আমার ক্লাস, অনেকে বলো না যে ভাইয়া দোয়া করবেন, দোয়া করা মানে আমরা ক্লাস করে দিচ্ছি এটাই দোয়া করা? আমার কথা একদম ক্লিয়ার, আমি ক্লাস নিচ্ছি মানে তোমাদের ভালোর জন্য নিচ্ছি, তোমাদের ভালোর জন্য করা মানে দোয়া করা, এটার জন্য আলাদাভাবে দোয়া করা লাগে না, ঠিক আছে? বিব্রেইনারের স্টুডেন্ট হইতে হবে, চান্স পাইতে গেলে বিব্রেইনারেই পড়তে হবে, এমন কোনো কথাবার্তা আমাদের স্টাফরা, আমাদের টিচাররা কেউ কখনো বলে না, প্রয়োজন হয় না। তোমরা জাজ করতে পারো, তোমরা হচ্ছে কম্পেয়ার করতে পারো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, বিব্রেইনার কতটা হচ্ছে তোমাদেরকে আদর যত্ন করে নিয়ে পড়ায়, বিব্রেইনার কতটা সাপোর্ট দেয় তোমাদেরকে পুরো বছর ধরে, পুরো অ্যাডমিশন জার্নিতে, তোমরা সেটা বুঝতে পারো। তো এখন আসি আমরা যেটা বলছিলাম, আমাদের এই কঠিন টপিকগুলো বাদ দিয়ে আমরা সহজ সহজ যে টপিকগুলো আছে এগুলো থেকে মোটামুটি শুরু করতে পারি। এরপরে আমি যদি বলি তোমাদেরকে সন্ধি, তোমরা শুরু করতে পারো কোথা থেকে? সন্ধি থেকে। সন্ধিরও কিছু স্পেসিফিক জায়গা আছে, একদম হচ্ছে তুমি মানে পড়তেছো খালি মুখস্থ করেই যাচ্ছি, দরকার নেই। তুমি বিশেষ বিশেষ কিছু জায়গায় ফোকাস করো, যেমন সন্ধিতে তুমি যাও, বিসর্গ সন্ধিতে যাও, নিপাতনে সিদ্ধ সন্ধিতে যাও, বিশেষ নিয়মে সাধিত সন্ধিতে যাও। সো এই টাইপের যেগুলো আছে এগুলোতে যাও না, এগুলোতে একটু টাইম দাও, তারপরে যেগুলো একটু ব্যতিক্রম টাইপের সেগুলোতে যাও, ব্যাস। তাহলে তোমার চান্স কে আটকায় ভাই? তার মানেটা হচ্ছে আমি অবশ্যই যেন কমলা লেবুর মতো বসে সারাদিন আছি বই খুলে, বাবা মা ভাবছে, বড় ভাই বোন ভাবছে, বাচ্চা আমার থেকে পড়ছে, আমার ছোট ভাই আমার ছোট বোন ঠিকই পড়ছে, ও চান্স পাবে না তো পাবে কে? তুমি কচু পাবা, তোমার চান্স হবে না। আমার কথা মিলাই নিও, তোমার চান্স হবে না। কেন হবে না? তুমি সারাদিন বই খুলেই রাখছো, কিন্তু তোমার কিচ্ছু মাথায় ঢোকে নাই, তুমি এই পাশে পড়ছো, এই কান দিয়ে শুনছো, এই কান দিয়ে বের করে দিচ্ছ, এরকম হবে আর কি, যে তুমি শুধু পড়েই গেছো, তোমার মাথায় কিচ্ছু নাই।
তোমার মাথায় কিচ্ছু নাই। তুমি তুমি হচ্ছে দেখো যে অনেকে বলে দিনরাত পড়াশোনা করছে চান্স পায় নাই, আবার কি অনেকে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা পড়ছে ও চান্স পেয়ে গেছে। কেন? ও ইফেক্টিভ ভাবে টাইমটাকে কাজে লাগাইছে। তোমাকেও সেটাই করতে হবে। এবার চলে আসো, কথা আরো বলবো। হ্যাঁ, কথা আরো বলবো, অনেক কথা বলার আছে তোমাদেরকে। এরপরে আমরা যদি যাই, আমার এখান থেকে আর কি কি আসতে পারে বলো তো? এই যে আমাদের বাক্য সংকোচন গেল, বিপরীত শব্দ গেল, সমার্থক শব্দ গেল, বাগধারা গেল, সন্ধি গেল। তারপরে এখান থেকে আমার ধ্বনি পরিবর্তন আসতে পারে, সহজ টপিক মোটামুটি। সো ধ্বনি পরিবর্তন পড়বো, তার আগে আমরা শব্দ পড়বো, কারণ শব্দ থেকে আসে, শব্দ থেকে আসে। এরপরে হচ্ছে আমাদের পদ প্রকরণ, পদ আমরা পড়বো। এরপরে হচ্ছে আমরা ধ্বনি পরিবর্তন পড়বো। এগুলা আমি কি নিয়ে কথা বলছি এখনো? এখনো আমি এরপরে ধ্বনি, বর্ণ, তারপরে হচ্ছে ভাষা। এটার আমাদের একটা হচ্ছে ইয়ে আছে। যেমন আমি যদি বলি, এখানে 9 বললাম, মানে ভাষার এবং বেসিক ভাষা ব্যাকরণ এর যে বেসিকটা আছে, হ্যাঁ, ভাষা ব্যাকরণের বেসিকটা আছে, এখান থেকে মোটামুটি আসে। আমাদের হচ্ছে বাংলা ভাষাভাষী জনসংখ্যা কত, তারপরে হচ্ছে কোথায় কোথায় বাংলা প্র্যাকটিস করা হয়, কিংবা হচ্ছে বাংলা কততম ভাষা। এরপরে হচ্ছে আমাদের ধ্বনি বর্ণ টাইপের যেগুলো আছে সেগুলো আসতে পারে। আর এইখানে যেটা বললাম এটা হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন। ও আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, একটা বিশেষ ঘোষণা তোমাদের জন্য ছিল, সেটা হচ্ছে তোমাদের জন্য আমি হালকা একটা পুরস্কারের আয়োজন করেছি। সেইটা হচ্ছে প্রত্যেককেই পেতে পারে, সেটা পাওয়ার একটা উপায় আছে। আমি যদি ওইটা আগে একটু বলি তোমাদেরকে, আমি এটাতে যাই। আচ্ছা, এটা হচ্ছে কি, এইটা পুরস্কার জেতার আমাদের যে সুযোগটা আছে, সেটা হচ্ছে তোমাদের মধ্য থেকে তিনজনকে পুরস্কার দেয়া হবে। এই তিনজন, তোমরা আমার এই যে আজকে মানে পুরা যে ক্লাসটা নিব, আমি যা যা তোমাদের জন্য বললাম সবগুলো একদম সুন্দর করে তোমরা হচ্ছে নোট করবা। মানে একদম আমি A to Z যা যা বলছি সব করতে হবে এমন না, এই বোকামি করিও না। হ্যান্ড নোট করার বিশেষ কিছু কাজ মানে পদ্ধতি আছে। তোমার মনে করো আমার আজকে স্লাইড হচ্ছে 50 পেজ, তোমাকে 50 পেজ নোট করতে হবে না, এটা গাধার কাজ, এটা তোমার কাজ না। তোমার কাজ হবে এই 50 পেজকে কিভাবে 5 পেজে কনভার্ট করা যায়, কিভাবে সর্বোচ্চ 8 পেজে কনভার্ট করা যায়, দ্যাট ইজ কল হ্যান্ড নোট। এটাই হবে তোমার কি হ্যান্ড নোট সাবমিট। আমি দেখতে চাই তোমাদের এই হ্যান্ড নোট করার অ্যাবিলিটিটা দেখতে চাই। তোমরা কিভাবে হ্যান্ড নোট করো আমি এইটা দেখতে চাই। তোমরা কিভাবে হ্যান্ড নোটের মানে হ্যান্ড নোট করবা মানুষের উপকারের জন্যই খালি না, নিজের জন্য। তুমি আজকে যে হ্যান্ড নোট করবা সেই হ্যান্ড নোট যেন পরীক্ষার আগে তোমার কাজে লাগে। মনে করো আমার এখান থেকে বাংলা তোমার আমি ক্লাস নিব 25টা, মনে করো 25টা ক্লাস নিব, 25টায় আমার স্লাইড হবে টোটালি যদি আমি পড়াই 50টা করে, তাই না? 50টা করে স্লাইড হবে, তার মানে অনেক। এখন তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে একটা করে লেকচারের তুমি 5টা করে পেজের মধ্যে তোমার হ্যান্ড নোট শেষ করবা, একদম জিস্ট পয়েন্টস। মোট আমাদের হচ্ছে যেটা না জানলেই নয়, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসগুলা তোমাকে নোট করতে হবে। এবং সেটা যদি তুমি করতে পারো, প্রয়োজনে তোমরা খাতা আলাদা করে রাখবা, বাংলার জন্য একটা, ম্যাথের জন্য একটা, ইংলিশের জন্য একটা, জিকের জন্য একটা। আমাকে একটু বলো তো, তোমাদের কি কোনোভাবেই মানে মনে হচ্ছে যে ভাইয়া মনে হয় এক্সট্রা কথা বলতেছে অনেক, কিংবা হচ্ছে মানে অপ্রয়োজনীয় মনে হচ্ছে আমার কথাগুলো? আমি আমার জায়গা থেকে বলতে পারি যে তোমাদের জন্য প্রত্যেকটা কথাই অনেক বেশি কার্যকর মনে হবে। তোমাদের কাছে কি মনে হয় একটু বলো? যদি তোমাদের কাছে মনে হয় ভাইয়া এগুলো আমরা সব জানি, আমরা সর্বজান্তা শমশের, আমাদের এগুলো লাগবে না, আপনি পড়ান, খালি পড়ান তাহলেই হবে, তাও সেটা করব, একটু বলে যাও। হ্যাঁ, আমি একটু বলছি, 3জন আমাদের উইনার হবে এবং 3জনকে আমরা সেটা কিছু একটা দিব। এবং কি দিব এটা আপাতত বলছি না। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 22 তারিখ, তাই না? আজকে 22 তারিখ, 24 তারিখ এটা সাবমিটের লাস্ট ডেট। হ্যাড নোট সাবমিটের লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 24 তারিখ, 24/9, লাস্ট ডেট 24/9। এর মধ্যে তোমরা সাবমিট করবা এবং আমাদের যে বি ব্রেইনার নার্সিং গ্রুপ আছে, বি ব্রেইনার নার্সিং যে গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে তোমরা পোস্ট করে দিবা। ব্যাস, এইখানেই শুধু কি করতে হবে? পোস্ট করতে হবে। যদি তোমরা এটা করতে পারো এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো রেসপন্স পাবে যার হ্যান্ড নোট, তাকে আমরা পুরস্কৃত করব। 3জন, ফার্স্ট সেকেন্ড থার্ড 3জনকে আমরা পুরস্কৃত করব।
কে কে এখানে জয়েন করবা বলো। তোমরা যদি যারা যারা পার্টিসিপেট করবা, যারা যারা আমার হ্যান্ড নোট, এই যে এই ক্যাম্পেইনটা মানে আজকের ক্লাসের জাস্ট হ্যান্ড নোটটা সাবমিট করতে চাও আমাদের গ্রুপে, তো তারা একটু বলো তো যে আমি করব, এবং তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে সোনামণিদের মতো সুন্দর করে বসে যাও। তাহলে কি হবে, এক হচ্ছে হ্যান্ড নোট করা হবে, আর এক এতক্ষণ ধরে অনেকে শুয়ে ক্লাস করতেছো, অনেকে মনে করো ভাই এটা ফ্রি ক্লাস, তো ফ্রি, এটা ফ্রি মানে ফ্রিকে আমরা গুরুত্ব দিচ্ছি না, বাট এটা ফ্রি ক্লাস না, আমাকে পে করা হচ্ছে। বিব্রেনার যত ক্লাস দেয় তোমাদের জন্য ফ্রি মনে হইতে পারে, বাট আমাদের টিচারদেরকে তো পে করতে হয়, তাই না? তার মানে আমার এটা কোনোভাবেই পেইড ক্লাসের বাইরের কিছু না। অবশ্যই 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 বিব্রেনারের প্রত্যেকটা ক্লাস, সেটা ফ্রি হোক কিংবা পেইড হোক, প্রত্যেকটা ক্লাস সমানভাবে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করবা এই এটাতে পার্টিসিপেট করার জন্য। তাতে আমি তোমাদেরকে ভুল ধরিয়ে দিব, তোমাদের আসলে কোথায় কোথায় ভুল হয়, যে তোমরা নোট সাবমিট করার ক্ষেত্রে অনেকে ওই যে গাধার পরিশ্রম করো না, গাধার মতো খাটুনি খাটো, সো এটার দরকার নেই। যেন তোমার কাজে লাগে, অন্যদেরও উপকার হয়, এটা করতে যাবা। একদম শুধু মানব সেবা করবা, নিজের কোনো কাজ হবে না, দরকার নেই, এটা হ্যান্ড নোট করার দরকার নেই। বুঝতে পারছো হ্যান্ড নোটের ব্যাপারটা? এটা যদি বুঝে থাকো আর কিছু করা লাগবে না। এই যে আমাদের সুবর্ণা, সে হচ্ছে খাতা কলম নিয়ে বসে আছে সুন্দরভাবে, থ্যাংক ইউ। রিয়ামণি বলছে জি ভাইয়া ইনশাল্লাহ আমি করবো, ওকে থ্যাঙ্কস। তহুরা আক্তার, এরপরে হচ্ছে তন্নি আছে আমাদের সাথে, মিম ফারদিন, মিষ্টি, এরপর কে বলছে সঞ্জিতা রানী, ওকে, মুসলিমা আক্তার, মাহফুজা আক্তার, এরপরে মাহফুজার সাথী, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগে যখন দেখি যে স্টুডেন্টরা আসলেই মনোযোগ দিয়ে ক্লাস করছে কিংবা মনোযোগ দিয়ে কথা শুনছে। তোমরা জানো, এটা খুবই ভালো করেই জানো। আমার তো ভাই এখানে এক্সট্রা লেকচার দিয়ে লাভ নাই না, আমাকে যেটা পে করা হবে, আমি যদি 1 ঘন্টা লেকচারও দিই সেটা তো যে পে করা হবে 3 ঘন্টা লেকচার দিলেও তাই, তো আমি কেন হচ্ছে এক্সট্রা কথা বলবো, কথা বলতেও খরচ হয় তো অনেক কিছু, তাই না? এখন আসো, তো ওভারঅল আমি জাস্ট বললাম আমার এখান থেকে 3 জনকে আমরা উইনার বানাবো, এবং সেটা ঘোষণা করব হচ্ছে 25 তারিখ, যেহেতু 24 তারিখ লাস্ট ডেট, এরপরে 25 তারিখে আমি এটা অ্যানাউন্স করে দিব, ঠিক আছে? এখন চলে আসি আমরা, থ্যাংক ইউ। এই তো এইরকমই চাই। কে বলছে? মারিয়া আহমেদ রিয়া, সে বলছে আমি ক্লাস শুরু করার আগে খাতা কলম নিয়ে বসছি। এইটা হওয়া উচিত একদম আইডিয়াল স্টুডেন্টস এর ব্যাপারটা। এই যে দেখো, তাহলে ভাষা ব্যাকরণের যে বেসিক আছে, এটা হচ্ছে বেসিক, এটা আলোচনা, এটা তোমরা পড়ে নিবা। এরপর তোমরা চলে আসবা, মনে করো ব্যাকরণের এই যে অংশগুলো আছে, কারক বিভক্তি সমাস, হ্যাঁ প্রশ্ন আসে, বাট মাঝে মাঝে দেখা যায় প্রশ্নই আসে না। মাঝে মাঝে এত কষ্ট করে পড়ছি, মনে করো আমরা এমন পাগল হয়ে যাই, কারকে টাইম দিতে দিতে, সমাসে টাইম দিতে দিতে, প্রকৃতি প্রত্যয়ে টাইম দিতে দিতে, যে টাইমগুলো দিয়েছি যদি তুমি একদম ক্যালকুলেট করো, যদি তুমি এটা একটু হিসাব করে নাও, তাতে দেখবা যে বাকি যে টপিকগুলো আছে এইটাতে যে টাইম দিছো তার চেয়েও এই 3টা টপিকেই টাইম বেশি দিছো। এখন ওই যে বলা লাগে জোরে কন ঠিক কিনা, তার মানে এইটাই কিন্তু হয়, এটাই বাস্তবতা। তোমার কাছে মনে হয় যে ওইটার মার্কস না পাইলে মনে হয় আমার চান্সই হবে না, ওইটার মার্কস না পাইলেও চান্স হয়, শর্টকাটে চান্স পাইতে হবে। মানে চান্স তুমি চাইলে অনেক পড়তে পারো, বাট দিন শেষে তুমি অনেক পড়ছো কিন্তু চান্স পাও নাই, এই পড়ার কোনো কাম হবে না। ওই যে বললাম না একটু আগে, কমলা লেবুর মতো বসে আছো। অনেকে বলে কোনো শর্টকাট নাই, না শর্টকাট আছে, তবে সেটা ওই লং কাট থেকেই আসছে, মানে তোমাকে প্র্যাকটিস করতে করতে তারপরেই না শর্টকাট আসে। অবশ্যই ট্রাই করতে হবে। আমার হাতে যে সময়টা আছে, পরীক্ষার আগে গিয়ে যেন না মনে হয়, পরীক্ষার 3 দিন আগে যেন মনে না হয় ভাই আর যদি আমার হাতে 7টা দিন সময় থাকতো আমি পরীক্ষা একদম ফাটিয়ে দিতাম, কাম হবে না, তখন কোনো কাম হইতো না। তার মানে তুমি এখন সময়টারে অপচয় করছো, তখন গিয়ে যদি বলো কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। অবশ্যই অবশ্যই এখন থেকে তোমাকে পড়াশোনা করতে হবে। এখন অল্প করে পড়ো, এখন অল্প করে পড়ো, সেটাই তোমার জন্য কাজে লাগবে। কিন্তু ওই সময় গিয়ে একদম খাওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই। অনেকে তো বলে আমি দিনে কয় ঘন্টা পড়ি, 22 ঘন্টা পড়াশোনা করি, মানে ওটা গোসলও করে না, এত বাজে অবস্থায় যাওয়া লাগে। এরকম অবস্থায় যাওয়া লাগে না, তুমি সম্পূর্ণ সুস্থ থেকেই চান্স পাবা। আসো, সব মোটামুটি আমি এইটাকে এখানে ধরতে পারি। এরপরে আমি আসি বাংলায়। বাংলার ক্ষেত্রে আমাদের পড়তে হয় কোনটা? এইচএসসির বাংলা ফার্স্ট পেপার, গদ্য পদ্য, তাই না? তার আগে আমরা কবি সাহিত্যিকদের
উপাধি ছদ্মনামগুলোর কথা বরাবরই বলে থাকি এবং বরাবরই সেগুলো আসে। উপাধি ছদ্মনাম এগুলা প্রায় বলি না আমরা। বিব্রেনারের বইয়ে তোমরা সুন্দর করে দেখবা প্রথমের দিকেই একদম জোস ভাবে দেওয়া আছে, একটা পেজের মধ্যেই জাস্ট একটা পেজ পড়বা, আর কিচ্ছু লাগবে না। এখান থেকে যে একটা বা দুইটা প্রশ্ন আসুক ওখান থেকেই আসবে, ওইখান থেকেই ওই প্রশ্নটা আসবে। তোমাদেরকে যদি একটু আমি দেখানোর ট্রাই করি, বিব্রেনার বইটা তোমরা খুলে নিবা, নেয়ার পর পেজ নম্বর 10, এই যে 10 পেজ দেখতে পাচ্ছ, আমি যদি আর একটু দেখাই, দেখা যায়? দেখো তো 10 পেজ, এই যে 10 পেজের, তাও আবার পুরো পেজ না ভাই, অর্ধেকটা পেজ। অর্ধেকটা পড়লেই তুমি 1 মার্কস কিংবা 2 মার্কস একদম এনশিওর করতে পারবা। নাও কেউ স্ক্রিনশট নিলে নাও। আচ্ছা, তো এই হচ্ছে 1 বা 2 মার্কস এখান থেকেই তুমি পেয়ে যাবা। এখানে সুন্দর করে তোমার এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। দেখো না বাংলা বইটার চেহারা, যারা পাইছো বাংলা বইয়ের চেহারা মিলিয়ে নিবা আমার সাথে। বাংলা বইয়ের চেহারা যেমন আমার চেহারাও তেমন, তাই না? বাংলা বই কিন্তু মোটা না, বাংলা বই মোটা না একদম। তোমাদের জন্য ভাই যা লাগবে, তোমার জন্য যা লাগবে সবগুলাই এখানে একদম সুন্দর করে দেওয়া আছে, সামারাইজ করে। তার মানে এক্সট্রা আমার দরকার নাই, কেন আমি পড়বো? দরকার নাই। আমার কথা এটা, আমি জানি না তোমরা আমার সাথে একমত পোষণ করবো কিনা, বাট আমার যেটা মনে হয়, আমিও তো এগুলোই ফলো করে আসছি। সো এই দিক থেকে বিব্রেনারের বইয়ে সুন্দর করে তোমরা দেখবা বাংলা বইটার মধ্যে একদম অ্যানালাইসিস পুরো দেওয়া আছে। এরপরে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন টপিকে কি পড়তে হবে, সবগুলো টিপস দেওয়া আছে, স্পেশাল টিপস 2 পেজ মানে 1.5 পেজ আছে। এরপরেই তোমরা কবি সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম, তারপরে আমাদের এখানে বিগত সালের যে প্রশ্নগুলা এগুলা তোমরা দেখতে পারবা সুন্দর ব্যাখ্যা সহ। এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট পেপার নিয়ে যা যা আসে সেগুলো এখানে দেখতে পারবা একদম জোস ভাবে। তারপরে আমাদের সেকেন্ড পেপার নিয়ে আলোচনা, ঠিক আছে? একদম জোস ভাবে একটা বই দেওয়া আছে, একদম জুস করে দেওয়া আছে, জুস, ঠিক আছে? তো সব মিলে হ্যাঁ আমার মতোই শুকনা না, শুকনা আর শুকনা বলিও না, শুকনা বলিও না, একদিন আমিও মোটা হব, তখন আমার বইটাও মোটা হবে। আচ্ছা এবার আসো, তো যেটা আমি বললাম সেটা হচ্ছে যে আমার অর্ধেকটা পেজে এটা আছে, তার মানে অর্ধেক পেজ থেকে তুমি 2 মার্কস কমন পাচ্ছ, আর কি চাও? বিব্রেনারের যে বইগুলো আছে, বিব্রেনার বই থেকে কি পরিমাণ কমন আসছে তোমাদেরকে এর আগে আমাদের যে 24-25 পরীক্ষা হয়ে গেল, পরীক্ষার পরে সরাসরি আমরা বই থেকে দাগিয়ে দাগিয়ে দেখাচ্ছিলাম, আমাদের স্লাইড থেকে দেখাচ্ছিলাম, ব্যাস একদম প্রায় 100% কোথা থেকে হয় না, প্রায় 90%-এর মতো আমাদের কমন থাকে। এবং ওভারঅল যদি আমরা ক্লাস থেকে চিন্তা করি সবগুলো থেকে দেখা যায় যে সবই কমন থাকে। এবং বইয়ের মধ্যে অনেকগুলো দাগানো ছিল, আমি আবারও তোমাদের প্রয়োজনে হচ্ছে ইয়া দিয়ে দিব। আচ্ছা এখন এরপর আমরা কি পড়ব? আমরা এখান থেকে গদ্য পদ্য যেগুলো আছে, গদ্য পদ্য, এটা কি ভাই আমাকে সব পড়া লাগে? না, সব পড়া লাগে না। একদম A to Z কভার করা লাগে? না, তাও লাগে না। কি পড়বো তাহলে? ঘোড়ার ডিম পড়বা? কি পড়বা? তুমি পড়বা হচ্ছে বিব্রেনারের বইয়ে যা যা আছে এইটুকু পড়ে যাও, এর বাইরে যা থাকবে ক্লাসে বলে দিব, ব্যাস। এরপরে আরো কি দিব? পরীক্ষায় দিব। পরীক্ষার পর আর এটাই শেষ না, পরীক্ষার পরে হচ্ছে লাস্টে তোমাদের সাজেশনে দিব। আচ্ছা মজার ব্যাপার কি, বাংলা আমাদের হচ্ছে সবগুলো বইয়ে এবার আমরা সাজেশনটাও অ্যাড করে দিয়েছি একদম লাস্টে। কে কে দেখছো সাজেশনটা? বিব্রেনারের বইয়ে যে সাজেশনটা আছে কে কে দেখছো? একদম সুন্দর করে আমাদের সাজেশনটা দেওয়া আছে। এই সাজেশনে যে দেখো বাংলা হট সাজেশন, দেখবা ভালো করে দেখো, একদম বাংলা হট সাজেশন। এইখানে আমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যা যা আছে সবকিছু আমাদের এই যে মাত্র 4-5টা পেজের মধ্যে জোস ভাবে দেওয়া আছে। তো এটা পাওয়ার পরেও তোমাদেরকে আরো একটা সাজেশন দিব, লাস্ট মোমেন্টে আরো একটা সাজেশন দিব, একদম শর্টকাট সাজেশন, ঠিক আছে? একদম শর্টকাট একটা সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিব। এখন চলে আসো, আর কথা না কই, অনেক কথা হয়েছে না, এবার যাব তোমাদেরকে পড়ানোর জন্য যাব। এখানে আমরা গদ্য পদ্য জাস্ট ওই আমাদের জিস্ট পয়েন্ট যেগুলো আছে সামারাইজ করে পড়ানো, এগুলো আমাদেরকে পড়তে হবে। তারপর আমাদের কি পড়তে হবে? নাটক উপন্যাস প্রশ্ন আসে। নাটক একটা, উপন্যাস একটা, তাই না? সিরাজউদ্দৌলা আর কি বলতো, আর কি? সিরাজউদ্দৌলা আর একটা কি? তোমরা বলতে থাকো।
তাহলে নাটক আর উপন্যাস এই দুইটাই আমাদেরকে পড়তে হবে এবং দুইটা থেকে মোটামুটি দুইটা প্রশ্ন থাকেই। এখন একটা কথা আছে, কি কথা? কি কথা? কথা হচ্ছে, কথাটা হলো ভাইয়া এগুলা এনাফ? হ্যাঁ মোটামুটি এনাফ। এর বাইরে সাহিত্যের যুগ বিভাগ থেকে একটু পড়তে হয়, বাট খুব বেশি না। যেটা পড়তে হয় এটাও এখানে দেওয়া আছে। আচ্ছা দেয়া নাই কোনটা? দেয়া নাই যেটা আমি পড়াবো। আচ্ছা এখন হচ্ছে ব্যাপার যেটা, ইয়াস লাল সালু। তো লাল সালু, তাই না? আহ লাল সালু আর হচ্ছে ওইদিকে আমাদের সিরাজউদ্দৌলা, এই দুইটা মোটামুটি পড়লেই হয়ে যায়। এখন আমার যে কথাটা সেটা হচ্ছে ভাইয়া বাংলা, তোমাদের কাছ থেকে ম্যাক্সিমাম টাইমে আমি এই প্রশ্নটা পাই, বাংলার জন্য আসলে কি পড়বো, বাংলা সেকেন্ড পেপারে কতটা গুরুত্বপূর্ণ, এইচএসসি সেকেন্ড পেপার পড়তে হয় নাকি এসএসসির পড়তে হয়? বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে সবসময় আমি তোমাদের জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। আমি এটা বলি ভালো করে, যারা নোট করবা তারাও এটা নিয়ে রাখবা। হ্যাঁ, বাংলা থেকে আমি বলি প্রথমত প্রথম পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্র। প্রথম পত্র একটু বলি, পরেই বলি। দ্বিতীয় পত্র থেকে তোমরা যেটা পড়বা, এসএসসি মানে 9-10 বাংলা ব্যাকরণ, এসএসসির বাংলা ব্যাকরণ। এখন সমস্যা হচ্ছে ভাইয়া নতুনটা না পুরাতনটা, তাই না? ওই যে বলে না যে আপনার গরু গোসল করান কোথায়, কয় কোনটা, লালটা না কালাটা, এরকম হয়েছে না? লালটা না কালাটা, ওই দেখা যায় লালটা কয় ওইটা ওইখানে ওই নদীতে গোসল করায়, কালাটা ওটাও অনেকখানেই। তো এইখানে যে ব্যাপারটা দাঁড়ায় এইটা হচ্ছে পুরাতনটার আমাদের গুরুত্ব অনেক বেশি। পুরাতনটা এটার রিকমেন্ডেশন আমাদের থাকবে। এবং ভাইয়া পুরাতনটা কই পাবো, এত আগে তো আমার চাচারা পড়ছিল, আমি কি পাবো? এত পুরাতন না। এটা হচ্ছে 18-19-20 সালের যে বই, যে কোনো একটা বই তোমরা পড়বা, 18-19-20-এর যে কোনো একটা বই তোমরা এখান থেকে পড়ে নিবা, সংগ্রহ করে নিবা। এবং এটা কি সংগ্রহ করতে হবে কোথা থেকে? যদি তুমি চাও যে একদম এনসিটিভির ওয়েবসাইটে যাবা, বই একটা ডাউনলোড করে নিবা, ভাই এটাও বলা লাগে কোন যুগে আছি। তাও লাগবে না, বিব্রেনার অ্যাপে যাও, বিব্রেনার কোর্সে যাও, যাওয়ার পরে দেখবা পুরা বাংলা ব্যাকরণ বইটাকে তোমার চ্যাপ্টার ওয়াইজ দাগিয়ে দাগিয়ে দাগানো বই দেওয়া আছে, দাগানো বই দেওয়া আছে। কে কে দেখছো বলো তো? বিব্রেনার অ্যাপে, সেটা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার, যে কোর্সেই হও না কেন, সব কোর্সেই আমাদের দাগানো বই দেওয়া আছে। ওই দাগানো বইয়ের মধ্যে তোমরা দেখবা বাংলা ব্যাকরণ পুরাতনটা দেওয়া আছে। ভাইয়া তাহলে নতুনটা, নতুনটা বইয়ে দেওয়া আছে, আমাদের এই যে বইয়ে দেওয়া আছে। তারপরে হচ্ছে আমি যে লেকচার দিব সেখানে দেওয়া আছে। তো ওইখানে থেকে আমরা কি পড়বো, নতুনটা থেকে কি পড়তে হয় বলো তো? নতুনটা থেকে জাস্ট আপডেট ইনফরমেশন গুলো, আপডেট ইনফরমেশন, আপডেট ইনফো। তার মানে আমরা নতুন বইটা থেকে, যে আমার মনে করো আগে আমার শব্দ ছিল হচ্ছে উৎস অনুসারে 5 প্রকার, এখন হয়েছে 4 প্রকার, আগে হচ্ছে পদ ছিল 5 প্রকার, এখন হয়েছে 8 প্রকার, এই টাইপের যেগুলো আছে জাস্ট এইগুলা তোমাদেরকে দেখতে হবে, এইগুলা তোমাদেরকে একটু দেখলেই হয়ে যাচ্ছে। তার মানে বাংলা সেকেন্ড পেপারের প্রিপারেশন, ভাইয়া কত পার্সেন্ট প্রশ্ন বাংলা সেকেন্ড পেপার থেকে আসে? বাংলার কথা বলো কিংবা অন্যান্য সাবজেক্টের কথাই বলো, এখন প্রশ্ন প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়েছে এবং সামনে এখন আপাতত চেঞ্জ হওয়ার ওরকম সুযোগ নাই, বাট মোটামুটি ভার্সিটি স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে। তো সেই দিক থেকে আমি বলতে পারি মোটামুটি 60% যদি তোমরা চিন্তা করো, ভুল হবে না আর কি। সো 60% অর 65% এরকমটা। সো 60% কোথা থেকে? দ্বিতীয় পত্র থেকে। আর বাকি কত? 40% এখান থেকে। 40% কোথা থেকে? ফার্স্ট পেপার থেকে। ভাইয়া ফার্স্ট পেপারের জন্য কি এসএসসির পড়তে হবে? না, এটা এইচএসসি। এটা কি এইচএসসি, হায়ার সেকেন্ডারি, নট অনলি সেকেন্ডারি, এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি। তোমাকে এইচএসসির যেগুলো দেওয়া আছে এগুলো পড়তে হবে। এটা কি পড়তে হবে? এইটা হচ্ছে এইচএসসির পড়তে হবে। এখানে কি কি আছে? এইচএসসির গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, একটু আগে যেটা দিলাম। এবং এইটা পুরাপুরি তোমাকে কি করতে হবে ভাইয়া? এটা মানে শর্ট সিলেবাস নাকি হচ্ছে ফুল সিলেবাস? ভাইয়া ফুল সিলেবাস। কি? ফুল সিলেবাস। কি পড়তে হবে? ফুল সিলেবাস পড়তে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন আরো বলবা ভাইয়া বাংলা কি পড়বো, ফার্স্ট পেপার কোথা থেকে পড়বো, সেকেন্ড পেপার কোথা থেকে পড়বো? স্ক্রিনশট একটা নিয়ে নাও, আমাকে ছাড়া নিলেই হবে। তো তারপরে কি, যে পুরাতনটা পড়বো না নতুনটা পড়বো, পুরাতনটা কোথায় পাবো, নতুনটা কি পড়তে হবে?
নতুনটা তো দেখি এতটুকু একটা বই, এইটুকু থেকেই আসবে কিনা, পুরাতনটা থেকেই কি সব প্রশ্ন আসবে, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো আরো থাকবে। বলো এই রিলেটেড আর কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, বোর্ড বই না থাকলে অগ্রদূত পড়লে হবে কিনা? হ্যাঁ, মোটামুটি হবে। যদি বোর্ড বই না থাকে তাহলে পড়তে পারো তোমরা, বাট যাদের কাছে বি ব্রেনারের বই আছে তাহলে আর কিছু লাগবে না। এবং শুধু বি ব্রেনারের বাংলার কথা বলছি না, বি ব্রেনারের এক সেট বই, জাস্ট বি ব্রেনারের এক সেট বই তোমার কাছে যদি থাকে তোমাদের আর কিচ্ছু লাগবে না, তোমাদেরকে আর কিচ্ছু এক্সট্রা পড়তে হবে না। বি ব্রেনার থেকে আমরা টোটালি সুন্দর সুন্দর কয়টা বই দিচ্ছি, 11টা ওয়েমার্ক সহ। আমাদের মডেল টেস্টের জন্য আলাদা কোনো বই কিনতে হবে না, প্রশ্ন ব্যাংকের জন্য তো লাগবেই না। বি ব্রেনার থেকে তোমাদেরকে সবকিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেয়া আছে, তার মানে এক্সট্রা তোমাকে কিচ্ছু পড়তে হবে না। বি ব্রেনার করছে যারা আছো তোমাদের ভয়ভীতির কিচ্ছু নাই, জোস জোস সবগুলা বই তোমরা হাতের কাছে পেয়ে গেছো। এর পাশাপাশি আর মোটামুটি যারা কোর্সে আছো তাদেরকে টেনশন করতে হবে না, আমরা বরাবরই আমাদের ক্লাসগুলোতেও বলে থাকি, আজকে ফ্রি ক্লাসের সুবাদেও একটু বলে নিলাম। সো তোমরা হচ্ছে যারা যারা এখন পর্যন্ত প্রিপারেশন শুরু করো নাই তারা শীঘ্রই শুরু করে দাও। সেই ক্ষেত্রে যদি তোমার মনে হয় বি ব্রেইনার কোর্স তোমার জন্য, বি ব্রেইনার জাস্ট এইটুকু মনে রাখবা, বি ব্রেইনার তোমাকে যতটুকু মানে বলবে কিংবা হচ্ছে যতটুকু দেয়ার অঙ্গীকার করবে তার চেয়ে বেশি দিবে, 1%ও কম দিবে না ইনশাল্লাহ। বি ব্রেইনার তোমাদেরকে একদম কম দিবে না, ঠিক আছে? বি ব্রেইনার তোমাদেরকে কখনোই বেশি ছাড়া কম দিবে না। তোমাদেরকে আমরা ক্লাসের কথা বলি 170 প্লাস, আমাদের সেকেন্ড টাইম কোর্সে একদম গুনে গুনে তুমি ক্লাস নিবা। আমি অন্য কোনো কোচিং এর বদনাম বা কিছু বলতেছি না, বাট ভাই আমি যেটা দিতে পারবো না সেটা কেন বলবো? সো অনেক কোচিং তোমাদের দেখবা যে এক্সট্রা অনেক কিছু দেওয়ার কথা বলে, দিন শেষে কোর্সে যাওয়ার পরে দেখবা গোল্লা নাই, মানে বিগ জিরো। এটা দিয়ে কাজ হয় না। বি ব্রেইনার তোমাদেরকে, বি ব্রেইনার থেকে এত স্টুডেন্ট চান্স পায় কেন? তোমরা এখনো বি ব্রেইনারের ইয়ে দেখতেছো না? আমাদের হচ্ছে প্রত্যেকটা নার্সিং কলেজের স্টুডেন্টরা ক্রেস্ট পাচ্ছে, তাদের অনুভূতি শেয়ার করছে, দেখতেছো না? তো দেখবা যে আমাদের বি ব্রেইনার থেকে কি পরিমাণ স্টুডেন্ট চান্স পায়, এবং তারা এমনি এমনিই পায় না, তাদের অবশ্যই তোমরা যে পাবা। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে চান্স পেতে চাও না একটু বলো তো, কে কে চান্স পেতে চাও না এটা একটু বলো। ঘুম সম্পর্কে কিছু বলেন, ঘুম সম্পর্কে কি বলবো, আমারে প্রচুর ঘুম, আমি ঘুমাই, ঘুম ধরলে ঘুমাবা, বাট পড়ার সময় পড়বা। তোমরা চান্স পেতে চাও না কে কে? এমন কোন আল্লাহর বান্দা আছো? আর এই ফাঁকে বলে নেই তোমাদের একটু কমেন্ট দেখতে দেখতে, যে যদি তোমার কাছে মনে হয় যে ওভারঅল তুমি অনেকগুলো কোর্স সম্পর্কে জেনেছো, বি ব্রেইনারের ফ্রি ক্লাস হোক কিংবা হচ্ছে ইউটিউবে হোক, যেখানে হোক না কেন বি ব্রেইনারের ক্লাস দেখেছো, বি ব্রেইনারের সাফল্য দেখেছো, সবকিছু দেখে তোমার মনে হয়েছে যে বি ব্রেইনারের এত সুন্দর একটা সাজানো গোছানো অ্যাপ আছে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো নার্সিং প্রতিষ্ঠানের নার্সিং কোচিং এর নেই। সো এটা তোমাকে একবারে চ্যালেঞ্জ। তো যদি সেই দিক থেকে তোমার কাছে মনে হয় যে বি ব্রেইনার যেহেতু এত কিছু দিচ্ছে, সো আমি বি ব্রেইনারকেই বেছে নিব, বি ব্রেইনারে ভর্তি হব। তোমাদের কাছে মনে হতে পারে বি ব্রেইনারের কোর্স ফি বেশি, বাট বি ব্রেইনার তোমাকে যে সার্ভিস দিবে এই সার্ভিসের ধারে কাছেও কোনো কোর্স কিংবা কোনো কোচিং, সেটা অফলাইন অনলাইন কেউ নাই। তুমি এটা একদম প্রমাণ করবা নিজেই কোর্সে ভর্তি হওয়ার পর। সো যদি তোমরা মনে করো বি ব্রেইনার কোর্সে ভর্তি হব, তাহলে এখন যেখানে লাইভ দেখতেছো বি ব্রেইনার নার্সিং লিমিটেড আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, তোমরা আমাদের পেজে যোগাযোগ করবা। আমাদের অনেক বড় টিম আছে যারা সার্বক্ষণিক তোমাদের সাপোর্ট করার জন্যই আছে, সো তারা তোমাদেরকে হেল্প করবে। যারা একান্তই আর্থিক সমস্যায় আছো তাদেরকেও বলি, এই কথাটা কাউকে বলিও না, তোমাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে। আরও একটা ডিসকাউন্ট থাকবে যদি আজকের ক্লাস থেকে তোমরা আজকের ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে যদি তোমরা আমাদের পেজে দিয়ে বলতে পারো যে আমি শাহিন ভাইয়ের ক্লাস করেছি এবং ভাইয়া বলছে যে আমাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে, ইনশাল্লাহ আমি বলছি আমার দিক থেকে আমাদের টিম তোমাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে? যারা ভর্তি হতে চাও, বাট ভর্তি হতে না চাইলে সমস্যা নাই, বাট বি ব্রেইনারের সাথে থাকো, বুঝতে পারবো অনেক কিছুই পাওয়া, অনেক কিছু পাবা। কে বললো ক্লাস হবে না? সার্থক সাহা, তোমার কথাটা সার্থক হলো না। এটা মোটামুটি আমাদের অ্যানালাইসিস শেষ। বাংলার 20 মার্কস কতটা গুরুত্বপূর্ণ আগেই বলেছি, মোটামুটি তোমাদের জানা শেষ। এখন চলে আসো সার্থক, তোমার জন্যই ক্লাস কিন্তু শুরু হয়ে গেল। ভাই এতক্ষণ যেগুলা বললাম এটা কি ক্লাসের বাইরে ছিল, কিংবা এটা কি তোমাদের জন্য মানে ইম্পর্টেন্ট কিছু ছিল না বলো তো? বলো। এতক্ষণ যে আমরা মানে কথাগুলো বললাম, এই কথাগুলো তুমি টাকা দিয়েও কিনতে পাবা না, এই কথাগুলো টাকা দিয়েও কিনতে পাবা না।
আসো, কি বলছে মৌন শব্দের বিপরীত শব্দ। এখন আমি মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে অনেকে বলি যে বাংলা ফার্স্ট পেপার থেকে তো সেভাবে প্রশ্ন হয় না, তাই না? বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন হয় কিনা এইটা দেখানোর জন্য আজকের স্লাইডে ম্যাক্সিমাম প্রশ্নই বাংলা প্রথম পত্র থেকে নিয়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে তোমাদের কাছে প্রশ্নগুলো অনেক সহজ মনে হতে পারে, কিন্তু এই স্লাইডে, আজকের স্লাইডে প্রত্যেকটা প্রশ্নই আমাদের বিগত সালের বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি প্রত্যেকেরই কোনো না কোনো প্রশ্ন। তার মানে এই প্রশ্নগুলোর আদলেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। আমি তোমাদেরকে আজকে বিশেষ করে যেটা দেখাবো সেইটা হচ্ছে, আমি বিশেষ করে তোমাদেরকে যেটা নিয়ে কথা বলবো, তোমরা উত্তর দেওয়া শুরু করেছো তাই না? তো আমি যেটা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে অ্যানালাইসিস কিভাবে করতে হয়। মনে করো আমার এখানে বলছে যে মৌন শব্দের বিপরীত শব্দ কোনটা, ব্যাস তুমি চাইলে সাপের মন্ত্রের মতো এটা মুখস্থ করে গেলাম, ব্যাস ঠিক আছে, পড়ছো, অনেক পড়া হয়েছে তোমার। আমি একটু আগে তোমাদেরকে দেখাইলাম মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে বিপরীত শব্দ একটা হচ্ছে অনেক বেশি হাইলাইটেড টপিক। সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, তাই না? বাট এই টপিকটা থেকে তোমাকে কি ইঙ্গিত করছি আমি, আমার এই প্রশ্ন মানে আজকের স্লাইডের মধ্যে তোমরা দেখবা যে মোটামুটি হচ্ছে একটা টপিকের একটা বা সর্বোচ্চ দুইটা করে প্রশ্ন আছে, এর বেশি নাই। কারণ আমি চাইলে এক টপিক থেকে অনেক কিছু আলোচনা করতে পারতাম, এটা করি নাই। কারণটা হচ্ছে তোমাদেরকে সব টপিকের ব্যাপারগুলো বোঝানোর জন্য যে আসলে কিভাবে তোমাদের অ্যানালিসিস করতে হয়, কিভাবে প্রশ্নগুলো সেট হয়। চলে আসো, এই যে বিপরীত শব্দ, এটা দিয়ে তোমাদেরকে বোঝানো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য বিপরীত শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এবং সেইখানে আমাদের এই যে এখানে একটা দেওয়া আছে, এটার বাহিরে আরো প্রশ্ন আসতে পারে বিপরীত শব্দ নিয়ে। আমাদের জোস করে আমাদের বিপরীত শব্দ নিয়ে কি করা আছে, আমাদের বইয়ে সাজানো আছে, বইয়ে সাজেশনও দেওয়া আছে, এরপরে আরো পড়াবো। সো বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, সবগুলো এখানে দেওয়া আছে। তাহলে সবার আনসার কি ক, তাই না? ওকে, তোমরা যেহেতু ক বলছো আমি আর কি কব, তাই না? তোমরা যেহেতু বলেই ফেলছো, তোমরা কি আর ভুল বলতে পারো? এটা হচ্ছে আমাদের গৌণ, সরি মৌন না, মৌন আর হচ্ছে আমাদের এটা মুখর হবে। মৌন হচ্ছে কি রকম, চুপচাপ থাকা, একদম নীরবতা পালন করার ব্যাপার। আর মুখর কি, এই যে আমি খুব বক বক করতেছি না, খুব কথা বলতেছি না, তো এই যে অনেক বেশি কথা বলতেছি, এই টাইপের। এবার চলে আসো, এবার আসো বেগম রোকেয়া রচিত অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বক্তব্য কি। এটাও প্রশ্ন এসেছিল এবছর 24-25-এর প্রশ্ন। কি হবে বলো তো, নারী স্বাধীনতা, নারী জাগরণ, নারী আন্দোলন, নারী শিক্ষা, কোনটা হবে? এই বি সি ডি, ক খ গ ঘ, কোনটা হবে? এখন আমি তো তোমাদেরকে এটা এমনিই বলতে পারি, কিংবা তোমরা অলরেডি বলে ফেলেছো যে আসলে কি হবে। এখন মজার ব্যাপার হচ্ছে এটা মূলত কথা না, কথা হচ্ছে আমাকে কিভাবে এই প্রশ্নটা থেকে দেখতে হবে যে এই প্রশ্নের আদলে, এই প্রশ্নের আলোকে আর কি কি প্রশ্ন সেট হতে পারে সামনের ভর্তি পরীক্ষায়। আমি যদি এইটা বের করতে পারি তাহলে আমার জন্য সেটা মঙ্গলজনক। তো কেমন সেটা ব্যাপার, এই ব্যাপারটা হবে এমন যে আমার এখানে বেগম রোকেয়া এমনিতে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তাই না? বেগম রোকেয়া থেকে প্রশ্ন প্রায় আসে, প্রশ্ন আসতে পারে বেগম রোকেয়া দিবস কবে। আমি একটু দেখাই তোমাদেরকে এখান থেকে প্রশ্ন কি কি আসতে পারে। বেগম রোকেয়া দিবস কবে? 9 ডিসেম্বর, তাই না? এরপর আসতে পারে বেগম রোকেয়ার জন্ম মৃত্যু কবে, জন্ম মৃত্যু, তারপরে বিয়ে শাদী কবে হয়, তাই না? এটা কত বলতো, এটা জন্ম 1880 থেকে 1932 হচ্ছে মৃত্যু, দুইটাই 9 ডিসেম্বর, এই জন্য রোকেয়া দিবস 9 ডিসেম্বর। আচ্ছা, উনি কি নিয়ে কথা বলছে তোমরাই বলে দাও, এটা তোমাদের জানা প্রশ্ন, জানা কথা। অ্যাটলিস্ট যারা যারা হচ্ছে বিগত সালের আমাদের প্রশ্ন অ্যানালাইসিস করেছো কিংবা প্রশ্নগুলো এক নজর দেখেছো, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। বাট আমি তোমাদেরকে দেখাইতে চাচ্ছি যে এই এর আলোকে আর কি কি প্রশ্ন সেট হতে পারে। তোমরা জানো নার্সিং ভর্তি পরীক্ষায় তোমাদেরকে প্রশ্ন হাতে হাতে আর ছেড়ে দেওয়া হয় না, মানে পরীক্ষা শেষ করে আবার প্রশ্ন জমা নেওয়া হয়। তার মানে এই জন্য রিপিট হওয়ার একটা সুযোগ আছে, এগুলোর থেকে আমাদের কি হয়, একটা রিপিট হওয়ার একটা সুযোগ আছে। এবং অনেক প্রশ্ন আমাদের দেখবা 2 বছর বা 3 বছর আগে যে প্রশ্ন আসছিল ওইটা এবছর আবার একটা আসার একটা সুযোগ আছে।
এই জন্য প্রশ্ন তোমাদেরকে হাতে হাতে দেয় না, তো প্রশ্ন নিয়ে নেয়। তারপর চলে আসো, বেগম রোকেয়া থেকে কি আসতে পারে? এনাকে কি বলা হয়? নারী জাগরণের কি বলা হয় বলো তো? নারী জাগরণের অগ্রদূত, তাই তো? অগ্রদূত বলা হয়। আবার নারী জাগরণের কবি কাকে বলা হয় কেউ বলতে পারবা? তোমাদের মধ্যে কেউ একজন নারী জাগরণের কবি, ওটা কিন্তু বেগম রোকেয়া না, বাট কাকে বলা হয় এটা বলো তো একটু, আমি একটু শুনতে চাই। নারী জাগরণের কবি কাকে বলা হয়? এরপরে আরো কি প্রশ্ন আসতে পারে এখান থেকে? বেগম রোকেয়ার এনার উপন্যাস কয়টা বলো তো? বেগম রোকেয়ার উপন্যাস কয়টা বলো তো? তাহলে মোটামুটি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মানে কাজ হবে না সুফিয়া কামাল না, নারী জাগরণের কবির কথা বলেছি আমি। ইয়াস, কে একজন বলছে, রিয়ামণি বলছে শামসুন নাহার মাহমুদ। এরপরে লিপু মজুমদার, শামসুন নাহার, হ্যাঁ পুরা নাম হচ্ছে শামসুন নাহার মাহমুদ। ওনাকে কি বলা হয়? কি বলা হয় বলো? তাহলে যেটা বললাম, আমাদের হচ্ছে বেগম রোকেয়া কি আসতে পারে? উপন্যাস আসতে পারে। আরে কি লিখি ভাই, কি আসতে পারে? উপন্যাস কয়টা? মাত্র দুইটা, তাই না? আরেকটা কথা একদম ভালো করে নোট করে রাখো, এটা একদম মুখস্থ করে রাখো এই কথাটা। সেটা হচ্ছে যেসব কবি সাহিত্যিকদের কিংবা লেখকদের নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ, এরপরে হচ্ছে আমাদের অন্যান্য রিলেটেড যে কোনো লেখনী একটা দুইটা তিনটা হয়, একটা দুইটা তিনটা এই টাইপের যাদের থাকে তাদেরগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। একটা দুইটা তিনটা যে সংখ্যক থাকে এটা খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে পড়তে হবে। তার উপন্যাস দুইটা না, দুইটা কি কি? পদ্মরাগ, আর একটা হচ্ছে আমাদের সুলতানার স্বপ্ন, যেটাকে আমরা সুলতানাস ড্রিম বলি। তার মানে তুমি যদি এইভাবে একটা করে প্রশ্ন অ্যানালাইসিস করতে পারো, তুমি জাস্ট বিশ্বাস করো তোমার কাছে একটা প্রশ্ন আননোন লাগবে না। প্রত্যেকটা সাবজেক্টে ঠিক এইভাবে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। আমি পড়াচ্ছি না, আবারও বলছি আমি পড়াচ্ছি না, জাস্ট পড়ানোর টেকনিক দেখাচ্ছি। এইটা যদি তুমি দেখো, এইটা যদি তুমি বোঝো যে কিভাবে পড়াইতে মানে পড়তে হয়, কিভাবে জানতে হয়, তাহলে তোমার কাছে ক্লাস কিংবা হচ্ছে আমাদের চান্স পাওয়া কোনো ব্যাপারই মনে হবে না। চান্স পাওয়াটা অনেক বেশি সহজ লাগবে। তার মানে এইভাবে তোমরা আর কি কি প্রশ্ন আছে এখানে আমাদের কি হবে? রোকেয়ার অর্ধাঙ্গী, অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বক্তব্য নারী স্বাধীনতা, তাই না? নারী স্বাধীনতা। এবার চলে আসো, আমরা যাই ব্যথার দান কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? এটার উত্তর তোমরাই দিবা, বাট এখানেও আমি একটু তোমাদেরকে বলি যে আসলে কি কি প্রশ্ন হতে পারে। প্রথমত আমাদের ব্যথার দান এই রিলেটেড আমাদের যেটা পড়তে হবে কত সালে প্রকাশিত হয়, মানে কোথায় প্রকাশিত হয়, তো এটা আবার একটু জানতে হবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টার এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে কাজী নজরুল ইসলাম কে, ওনার জন্ম মৃত্যু, এরপরে হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখনী কিংবা হচ্ছে ওনার যে বিখ্যাত কবিতা, বিখ্যাত কবিতা, এরপরে হচ্ছে ওনার যে অগ্নিবীণা ছিল, অগ্নিবীণার ওখানে আমাদের দ্বিতীয় কবিতা কি আছে? বিদ্রোহী আছে, সো বিদ্রোহী সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করে কবে। আমি কিন্তু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, আমি পুরোপুরি মানে লেখার জন্য লিখছি না। তারপরে নাগরিকত্ব কবে লাভ করে, তাই না? নাগরিকত্ব কবে লাভ করে, জাতীয়তা বা নাগরিকত্ব। এরপরে বাংলাদেশে কবে তাকে নিয়ে আসা হয়।
তার উপন্যাস সংখ্যা কতটা বলতে পারো? উপন্যাস সংখ্যা কতটি? উপন্যাস তার মাত্র 3টা। কয়টা? 3টা। কি কি? জাস্ট মনে রাখবা এটা দিয়া, বাকুম। এবং প্রথম উপন্যাস কি এটা মনে রাখবা। তাহলে এটা কি? বাঁধনহারা। যারা নোট করতেছো তারা এগুলো একটু নোট করবা এবং তোমরা এগুলোর উত্তর বের করার ট্রাই করবা যে আসলে নজরুলের জন্ম মৃত্যু কবে, তার বিখ্যাত কবিতা কি, বিদ্রোহী কবিতা সম্পর্কে যা জানো, কিংবা হচ্ছে বিদ্রোহী কবিতা অগ্নিবীণা যে দ্বিতীয় কবিতা, তাই না, এটা তুমি লিখতে পারো। এরপরে হচ্ছে আমাদের তিনি নাগরিকত্ব কবে লাভ করেন বা হচ্ছে জাতীয়তা কবে তাকে দেওয়া হয়, তারপরে হচ্ছে তাকে কবে হচ্ছে পুরস্কৃত করা হয় বা হচ্ছে ডিগ্রি ডিগ্রি দেওয়া হয়। এরপরে জাতীয় কবি তাকে হচ্ছে কবে দেওয়া হয়। এরপরে হচ্ছে তার উপন্যাস কয়টা, হ্যাঁ, প্রথম উপন্যাসের নাম কি, এগুলো তোমরা এইভাবে মনে রাখতে পারো। এটা কি? বাঁধনহারা। এরপরে কি আছে? কুহেলিকা আছে, তাই না, কুহেলিকা আছে। এরপরে হচ্ছে মতে কি হয়? মৃত্যু ক্ষুধা হয়। তারপরে হচ্ছে তার আমাদের কি আছে? ছদ্মনাম বা উপাধি। উপাধি ছদ্মনাম এটা তো মাস্ট লাগবেই। উপাধি ছদ্মনাম মানে কি নামে তিনি লিখতেন। এরপরে হচ্ছে তিনি কোন পত্রিকায় কাজ করতেন, পত্রিকা, এগুলাও তোমরা একটু নিয়ে নিবা। এখন আমাকে একটু বলো তো, এইরকম করে যদি তুমি অ্যানালাইসিস করে পড়তে পারো তাহলে তোমার কাছে কি এই রিলেটেড নজরুল সম্পর্কে যে প্রশ্নই আসুক না কেন পারবে না? কোনো ব্যাপার হবে? ঠিক এভাবেই বিব্রেনারের বইগুলো সাজানো। কেন বিব্রেনারের বইগুলো স্পেশাল এবং এটা হচ্ছে আমাদের শুধু কোর্সের স্টুডেন্টের জন্য, এটা কোনোভাবে বিক্রি করা হয় না, বাইরে কোথাও পাওয়া না। তো বিব্রেনারের বইগুলোতে ঠিক এভাবেই অ্যানালাইসিস করে দেওয়া আছে। এভাবেই যদি তোমরা অ্যানালাইসিস করো তাহলে তোমাকে আর চান্স নিয়ে ভাবতে হবে না। চলে আসি পরের প্রশ্নে। কাটা দিয়ে কাটা তোলা, আমরা একটা ব্যাকরণের প্রশ্ন পাইলাম, তাই না? কাটা দিয়ে কাটা তোলা যায়। এই যে কাটা দিয়ে কোন কারক? কারক, তাই না? কারকের মধ্যে আমাদের কর্তৃকারক, করণকারক, কর্মকারক আছে, তারপরে সম্প্রদান আছে, অপাদান আছে, অধিকরণ আছে, এরপরে এখন আমাদের সম্বন্ধ কারক এসেছে। সো ওভারঅল কারক নিয়ে তোমাদেরকে মোটামুটি জানতে হয়। করণ কারকটার অর্থ কি, করণ শব্দের অর্থ কি, করণ কারকটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে যেমন কি বলছে, কাটা দিয়ে কাটা তোলা হয়। কোন কারক? ও সরি, কোন কারক এটা? করণ কারক। এটা কি? করণ কারক। আচ্ছা, কেউ আবার বলবে আগের প্রশ্নের উত্তর তো দেন না, এটা কি? গল্প, গল্প গ্রন্থ, তাই না? ব্যথার দান গল্প গ্রন্থ। অ্যান্ড দেন আমি এখানে বললাম করণ কারক কেমনে হয়। কোনো কিছু দিয়ে বা হচ্ছে আমাদের কোনো যন্ত্র দিয়ে বা কোনো মন্ত্র দিয়ে যদি কিছু করা হয় সেটা হচ্ছে করণ কারক। করণ শব্দটার অর্থই হচ্ছে যন্ত্র, সহায়, সহায়ক কিংবা উপকরণ, তাই না ব্যাপারটা? তোমরা এই যে উত্তর দিচ্ছ করণ কারক, হ্যাঁ এই তো অনেকেই, হাসনা, এরপরে হচ্ছে জ্যোতি রায়, তানজিলা, তারপরে হচ্ছে আরমিন, নুসরাত জাহান, জান্নাতুল ফেরদৌস। থ্যাংক ইউ সো মাচ। আমি পড়ার আগেই তোমরা উত্তর দিয়ে ফেলছো। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তার মানে আমরা এইখান থেকে কি কি করতে পারি, যে আমার আর কি কি আসতে পারে, যেমন লাঙ্গল দিয়ে জমি চাষ করা যায় বা যায় না, লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়। তারপরে হচ্ছে গাধা দিয়ে বা হচ্ছে আমাদের ভেড়া দিয়ে জমি চাষ করা হয় না। তারপরে কাস্তে দিয়ে ধান কাটা হয়। এই টাইপের যত কিছু আছে মোটামুটি আমরা যদি বিভক্তির কথা চিন্তা করি কারকের সাথে, বাই ডিফল্ট এখানে দ্বারা দিয়া কর্তৃক অর্থাৎ আমাদের তৃতীয়া বিভক্তিগুলো যুক্ত হয়। এছাড়া অন্যান্য বিভক্তি চলে আসে, সেটা আসতেই পারে, বাট এখানে আমাদের বাই ডিফল্ট অর্থাৎ ম্যাক্সিমাম জায়গায় এটা থাকে। এখন এছাড়া আমাদের কি থাকতে পারে? সম্প্রদান কারক সম্পর্কে তোমাকে জানতে হতে পারে। সম্প্রদান কারক, এখন সম্প্রদানের পরিবর্তে সম্বন্ধ আসছে, সো সম্বন্ধটা তোমাকে জানতে হবে। তারপরে তোমরা হচ্ছে অপাদান কারকটা মোটামুটি অনেক বেশি ইম্পর্টেন্ট, যা থেকে কোনো কিছু গৃহীত, পতিত, বিচ্যুত, জাত, আগত, ভীত ইত্যাদি বোঝায়, তাই না? এরপরে অধিকরণের ক্ষেত্রে তোমাদেরকে একটু জানতে হয়। সো আমি প্রায় তোমাদেরকে বলি অধিকরণ কারকে আমাদের কি থাকে? অধিকরণ কারকে কোনো একটা জায়গা হতে পারে, কোনো একটা বিষয় হতে পারে, আর কি হতে পারে? কোন একটা সময় হতে পারে, তাই না? এই তিনটা বিষয়কে বুঝায়। মানে আধারাধিকরণ আছে, কালাধিকরণ আছে, এরপরে হচ্ছে আমাদের কর্মকারকের ক্ষেত্রে একটু তোমরা দেখতে পারো। তো ওভারঅল এই হলো ব্যাপারগুলা। দেখো কারক কিন্তু শেষ, প্রযোজক, প্রযোজ্য, এগুলো একটু দেখতে পারো, ব্যাস। তো এইভাবে মোটামুটি তোমরা যদি অ্যানালাইসিস করতে পারো তোমাদের কাছে কোনো ব্যাপার না। এবার চলে আসো বাংলা সাহিত্যে। চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কি বলতো? জাগরণ, পত্রপল্লব, সবুজপত্র, ভারতী।
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির পাশাপাশি তোমরা একটু বলবা আমাদের চলিত ভাষারীতির প্রবর্তক কে? দেখো এখন তোমাদের এখান থেকে দেখা যাবে যে আমাদের এই যে কবি সাহিত্যিকরা বিভিন্ন পত্রিকার যারা হচ্ছে ছিলেন বা সংবাদপত্রের তারা সম্পাদকের দায়িত্বে ছিলেন, সো এই পত্রিকাগুলো সম্পর্কে একটু দেখতে হয়, তাই না? যেমন হচ্ছে নজরুলও ছিলেন হচ্ছে ধূমকেতু, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ এটা তো সবাই উত্তর দিচ্ছ, সবুজপত্র, তাই না? সবুজপত্র, এখন সবুজপত্রটা কার? এটা হচ্ছে প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী, নট প্রথম চৌধুরী, প্রমথ চৌধুরী। এখন তোমাকে দেখতে হবে প্রমথ চৌধুরী, যেহেতু তোমাকে লিংক করে দিয়েছে তোমাকেও লিংক করে নিতে হবে যে প্রমথ চৌধুরী সম্পর্কে আর কি আসতে পারে। প্রমথ চৌধুরী প্রথমত আমাদের সবুজপত্র পত্রিকার কথা আসলো, এরপরে সওগাত পত্রিকার ব্যাপারটা থাকে, তারপরে হচ্ছে আমাদের প্রমথ চৌধুরীর এখানে হচ্ছে প্রথম তিনি চলিত গদ্যের হচ্ছে প্রবর্তক, তাই না? তারপর তারপর কি আছে? প্রমথ চৌধুরী কি নামে বা কি ছদ্মনামে লিখতেন বলো তো? বীরবল ছদ্মনামে লিখতেন। এরপরে তার জন্ম মৃত্যু মোটামুটি তোমরা একটু দেখবা। তো এই যদি হয় তোমার অ্যানালাইসিস, তোমার আর ঠেকায় কে? বলো, এই যদি হয় তোমার অ্যানালাইসিস এবং প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি এভাবে অ্যানালাইসিস করে এইভাবে যদি তোমরা অ্যানালাইসিস করতে পারো, তাহলে তোমাদের জন্য চান্স পাওয়ার কথা চিন্তা করা লাগবে না, চান্স অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে। এবার আসি আমরা কি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? নোবেল পুরস্কার, এটা একটা ব্যাপার। এরপরে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা একটা, কাব্যগ্রন্থের জন্য আর একটা কথা। চিন্তা করছো কি কি আসছে এখানে? একবার জাস্ট চিন্তা করো। এক হচ্ছে আমাদের বিশ্বকবির কথা, সো বিশ্বকবির কথা মানে হচ্ছে এখানে অনেক কথাবার্তা চলে আসবে। এই জায়গাটা থেকেই কতগুলো প্রশ্ন করা যায়? কমপক্ষে 15 থেকে 18টা প্রশ্ন করা যাবে, বেশিও হবে, কম না। প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি যাই, তার উপাধি কি, ছদ্মনাম কি, তার জন্ম কোথায়, জন্ম সাল কত, মৃত্যু কোথায়, মৃত্যু সাল কত, এরপরে হচ্ছে তার শেষ গ্রন্থ কোনটা, কাব্যগ্রন্থ থেকে যদি আসি, তার হচ্ছে লেখনী কি পরিমাণ মানে লেখালেখি করছেন, তাকে হচ্ছে যে ছোট গল্পের কি বলা হয়, জনক বলা হয় নাকি? তারপরে হচ্ছে তিনি কতগুলো উপন্যাস লিখেছেন, তার সার্থক উপন্যাস কোনটা, তারপরে বিখ্যাত উপন্যাস কোনটা, তারপরে হচ্ছে কোন উপন্যাস সর্বপ্রথম রচনা করেন, কোন নাটক কি করেন, ইত্যাদি ইত্যাদি। মানে আমি লিখতে গেলে আমার বোর্ডে জায়গা হবে না। আমি যদি লিখতে যাই রবীন্দ্রনাথ সম্পর্কে, তারপরে ওই পাশে কি দেখা যাচ্ছে, গীতাঞ্জলি, গীতাঞ্জলি সম্পর্কেও যদি আমি একটু বলি, পুরস্কার লাভ করেছেন, নোবেল পুরস্কার লাভ করছেন আমরা জানি গীতাঞ্জলি থেকে। সো গীতাঞ্জলি বানানটা তোমাদেরকে লাগবে, তার মানে এইখান থেকে এই বানানটা মাঝে মাঝে এটা বানান শুদ্ধিকরণেও আসে। কোথায়? বানান শুদ্ধিকরণ, তো বানানটা ভালো করে দেখতে হবে। এর পাশাপাশি গীতাঞ্জলি, অর্থাৎ তিনি কিন্তু গীতাঞ্জলি লেখেন কত সালে বলো তো? তিনি পুরস্কার পান 1913-তে, বাট লেখেন কত সালে? এটা লেখেন হচ্ছে 1910-এ, 1910 সালে লেখেন। এরপরে সেইটা, এটা তো বাংলায় লেখেন তাই না? বাংলায় লেখার পর এটাকে ইংরেজিতে অনুবাদ করেন কত সালে? 1912 সালে, 1912-তে ইংরেজিতে অনুবাদ করেন। এরপরে ইংরেজিতে অনুবাদ করার সময় তার অনুবাদককে, অনুবাদ তিনি নিজেই, এরপরে তার ভূমিকা লেখে কে ইংরেজি অনুবাদের? এটার ভূমিকা লেখে কে? ইংরেজ কবি ডব্লিউ.বি. ইয়েটস, তাই না? ডব্লিউ.বি. ইয়েটস। এই তো মোটামুটি। তারপরে গীতাঞ্জলি এরপরে হচ্ছে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয় 1913 সালে। আবার নোবেল চুরি হয় কবে? নোবেল চুরি হয় কবে? এটাও নাকি দেখতে হয় বাঙালি। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে ওনার নোবেল সম্পর্কে বা নোবেল প্রাপ্তি সম্পর্কে কিংবা গীতাঞ্জলি সম্পর্কেই মোটামুটি এই ব্যাপারগুলো আমাদের লাগে। প্রথমত বানান শুদ্ধিকরণ থেকে গীতাঞ্জলি বানানটা দেখতে হয়, যে গীতাঞ্জলি বানান। আবার যদি তুমি যুক্ত ব্যঞ্জনের কথা বলো, যে এইখানে কোন যুক্ত বর্ণ আছে, ভাই প্রশ্ন করলে প্রশ্নের অভাব নাই, কিন্তু তোমাকে প্রশ্ন করা দেখতে হবে, প্রশ্ন করা শিখতে হবে, প্রশ্ন করা জানতে হবে, তবেই তুমি আগাইতে পারবা, তবেই তুমি আগাইতে পারবা, চান্স প্রাপ্তির কাছাকাছি যেতে পারবা। তারপরে কত সালে গীতাঞ্জলি লেখেন বা গীতাঞ্জলি প্রকাশিত হয়?
তারপরে হচ্ছে যে গীতাঞ্জলি বাংলা ইংরেজি অনুবাদ করেন কবে, ইংরেজি অনুবাদ করেন কে, ইংরেজিতে অনুবাদের সেখানে হচ্ছে ভূমিকা লেখেন কে, তারপরে হচ্ছে কত সালে নোবেলের জন্য মনোনীত হন, তারপরে হচ্ছে কি আছে যে আমাদের এখানে নোবেল পুরস্কারটা কোথা থেকে চুরি হয়, কেমনে চুরি হয়, কত সালে চুরি হয়, ইটস কল অ্যানালাইসিস। এবার চলে আসো কাব্যগ্রন্থ, তার লেখনী মানে তিনি প্রথম কোন কাব্যগ্রন্থ লেখেন, প্রথম কবিতার নাম কি, প্রথম কত বছর বয়সে কবিতা লেখেন, তারপরে হচ্ছে আমার এখানে কি আছে, তার নাটক কতগুলা, তার উপন্যাস কি কি, বিখ্যাত উপন্যাস কি, বিখ্যাত নাটক কি, ছোট গল্পের জনক বলা হয় সেটা এখানে আসবে। তার মানে এখানে আমার ব্লা 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 ব্যা ব্যা ব্ল্যাকশিপ ব্লা 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 ব্লা, সো অনেক কিছু আমার এখানে আসছে, তাই না? এরপর আচ্ছা এইটার নাম আবার কি, ইংরেজিতে যখন অনুবাদ করে সেটার নাম কি, এটার নাম হচ্ছে সং অফারিং নাকি সং অফারিংস, এটা হচ্ছে সং অফারিংস, তাই না? অফারিংস, অপশনে এস ছাড়াও থাকবে, এস সহও থাকবে, এস সহ যেটা সেটা দিতে হবে। তারপর হ্যাঁ সুচিত্রা রায় বলছে তাইলে তো আজকে নোট হবে 100 পেজ। দেখো নোট 100 পেজ না, সবগুলো তোমাকে দেখতে হবে এমন না, সবগুলা তোমাকে নোট করতে হবে এমন না, বাট আসলে তুমি বুঝতে পারছো কিনা যদি তুমি 2-3টা প্রশ্নের এরকম নোট করো তাতে বোঝা যাবে, তাতে বোঝা যাবে, ঠিক আছে? তুমি নোট করবা, নোট করবা, কাজে লাগবে, তোমার জন্য কাজে লাগবে। এবার চলে আসো রবীন্দ্রনাথ, তাহলে কি কি বলছিলাম, তার জন্ম মৃত্যু কোথায়, জন্মস্থান মানে কি কোথায়, এরপর হচ্ছে তার কি কি আসতে পারে এখানে, রবীন্দ্রনাথ তার উপাধি, তার ছদ্মনাম, তারপর কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, এই তো বাকি যেগুলো এদিকে আছে তাই না? এরপরে আমাদের ওই যে সঞ্চয়িতা আর সঞ্চিতা, এটা হচ্ছে কে কোনটা লেখে তাই না, এটা নিয়ে একটা কাহিনী আছে, সঞ্চয়িতা আর সঞ্চিতা। তারপরে হচ্ছে নজরুল যে তার সঞ্চিতা, সঞ্চিতা নজরুলের, তো সেই সঞ্চিতা আবার মানে গিফট করে বা উৎসর্গ করে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে, তো এই ব্যাপারগুলো পড়তে হয়, কে কাকে কোনটা উৎসর্গ করছে এগুলো তোমাদের দেখতে হবে। আহ এবার দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, বা অনেকের হচ্ছে অনেকে একটু মানে হাঁপিয়ে গেছো মনে হচ্ছে, এই জন্য আমি একটু বলি, বি ব্রেইনার থেকে তোমাদেরকে আমরা যে ডেইলি স্টাডি রুটিনটা করে দিচ্ছি, এই রুটিনটা কে কে ফলো করার ট্রাই করছো, ফলো করছো এটা আমি বলছি না, ফলো করার ট্রাই করছো কে কে আমাকে এইটা একটু বলো, তাহলে আমি তোমাদেরকে সুন্দর করে একটা জিনিস দেখাই। এবং বি ব্রেইনারের এই স্টাডি রুটিনটা যেটা আমরা প্রতিদিন দিচ্ছি, বা এটা আমাদের ম্যান্ডেটরি না, এটা আমাদের কাজ না, তারপরে আমরা দিচ্ছি, এটা কি অকাজ না, এটা কাজের কাজ, এবং এটা 100% কার্যকরী। তো কে কে এটা ইয়ে করো, ফলো করার ট্রাই করো, একটু বলো তো কে কে এটা ফলো করার ট্রাই করো, এটা একটু বলো, তাহলে আমি তোমাদেরকে এখানকার ট্রিক্সটা বলছি, এটা ফলো করলে কি হবে, এটা ফলো করলে তোমরা অটোমেটিকলি একবার রিভিশন করার একটা সুযোগ পাবা, কেমনে আমি তোমাদেরকে দেখাই দিব, বলো একটু বলো আমি দেখাই। এটা আমি কিন্তু হচ্ছে এটাকে পাবলিকলিও করে দিচ্ছি, তার মানে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমারদের জন্য আলাদা করে দিচ্ছি, পাবলিকলি করে দিচ্ছি, যেন সবাই একটু হইলেও বেনিফিট নিতে পারে। আমরা চাইলে একটা স্ট্রাকচার দিতাম, জাস্ট রুটিনের একটা স্ট্রাকচার দিতাম, সো এই রুটিনের স্ট্রাকচার দেওয়ার ফলে বা একটা ফরম্যাট দিতাম যে বাবারা নিজের মতো করে যেমন খুশি তেমন সাজিয়ে নাও, সো তাতে কি দেখা যায়, তো ঠিক আছে আপনিও দিচ্ছেন আমিও নিছি, সেভ করে রাখছি, গ্যালারিতেই আছে, আমি আর খাতা এটা রাখি নাই, কি পড়বো নিজেও জানি না, আমার কাছে কোনো আউটলাইন নাই, আমি কিছুই জানি না, সো আমি কি পড়বো, আপনি যা দিচ্ছেন ওই ঘোড়ার ডিম ওই পর্যন্তই, বিধায় আর পড়াশোনা হয় না। এই জন্য বিব্রেইনার থেকে আমরা প্রতিদিন তোমাদেরকে এটা দেওয়ার ট্রাই করছি, তাতে আমাদের একটু কষ্ট হইলেও তোমাদের যেন লাভ হয়। কিভাবে আমরা এটা উপকৃত হব, দেখো আমি এখানে তোমাদেরকে সেকেন্ড টাইমার রুটিনের একটা হচ্ছে রুটিন দেখাচ্ছি, মনে করো এটা আমাদের 22 সেপ্টেম্বর মানে আজকের রুটিন ছিল, আজকের রুটিনে তোমরা এখানে লক্ষ্য করবা বি ব্রেইনার আমাদের এই রুটিনের মধ্যে, পড়ার রুটিনের মধ্যে আমরা প্রথমত রাখি কি, আমি কি কি রাখার ট্রাই করছি, দেখো তোমরা ট্রাই করবা নিজের মতো করে, যদি আমারটা ফলো না করো তোমরা ট্রাই করবা নিজেরটা ফলো করার জন্য। আজকে আমার একটা পরীক্ষা আছে তাই না, রাত 10টায় আমাদের পরীক্ষা শুরু হয়, সো আজকে আমার একটা পরীক্ষা আছে, আমি পরীক্ষার পড়া পড়বো, কি করব,
আজকে আমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষার পড়া পড়তে হবে, আমি সেটা রেখেছি, সেটা এখানে রেখে দিয়েছি। আমার একটা রেকর্ড ক্লাস করতে হবে, আমি রেকর্ড ক্লাস, তার মানে আজকের পরীক্ষার পড়া পড়লাম মাস্ট। এটা একবার কিন্তু আমি লাইভ ক্লাস করছি অলরেডি, আমি একবার লাইভ ক্লাস করছি, তারপরে আমি আবার সকালে পড়ছি। তার মানে ওইখানে একবার লাইভ করছি, মানে এই যে তুমি এখন রেকর্ড আমার ক্লাসটা করছো, এটা তোমার লাইভ হচ্ছে, এইটা লাইভ হচ্ছে। এইটাকে যারা আরেকবার দেখবে তাদের দেখবে যে 16 কলা পূর্ণ, তারা সব জানতে পারবে। তো এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। তো তোমরা এই যে রেকর্ডেড ক্লাসটা একবার দেখে নিলে, এটা পরীক্ষার পড়া। এরপরে হচ্ছে একটা রেকর্ড ক্লাস, এটা আমি এই যে দিলাম, এই রেকর্ড ক্লাসটা কোনটা জানো? আমরা এই জন্য বি ব্রেইনার থেকে কি দেই জানো? আমাদের হচ্ছে লাইভ রুটিন দেই, লাইভ রুটিন, যেটা অন্যরা কি দেয়, একটা হচ্ছে পিডিএফ দিয়ে দেয়, যেটা চেঞ্জ হইলে ভাইয়া আবার আছে ক্লাস নাইকে, এটা নাইকে, ওটা নাইকে, অনেক কথা শুনতে হয়। লাইভ রুটিনে কি হয়, একটা লিঙ্ক দেই আমরা, জাস্ট মনে করো সেকেন্ড টাইমারদেরকে ক্লাস শুরু হয়েছে 3.5 মাস, সো তাদেরকে একটা রুটিন দিয়েছি, একটা রুটিনের মধ্যেই তাদের সব ক্লাস আছে, লেকচার 1 থেকে শুরু করে। তোমাকে খুঁজতে হবে, আমি যদি তোমাকে পিডিএফ দিতাম তাহলে কি হইতো, ভাইয়া লেকচার 1 জানি কি ছিল, আমার তো মনে নাই, কোথাও খুঁজে পাইতেছি না, দেন তো, আমিও জানি না আমারটা কোথায়, তোমাকে দিতে পারলাম না। কিন্তু লাইভ রুটিনে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 সব তুমি ওখানে ক্লিক করলেই পেয়ে যাবে একদম। আমার গত বছরের ক্লাস কয়টা হয়েছে তুমি যদি প্রমাণ চাও, ভাইয়া আপনারা খালি বকবক করেন নাকি হচ্ছে ক্লাস একদম যতটা বলেন ততটাই দেন, ওখানে যা তুমি লাইভ রুটিন চেক করো, দেখবে সব ওখানে দেওয়া আছে, কয়টা লেকচার, কোন লেকচারে কি হয়েছে না হয়েছে সব আছে। এই জন্য লাইভ রুটিন। এবং লাইভ রুটিনে তুমি দেখবা এখানে এই যে লেকচার 5 দিছিলাম আমি, তার মানে লেকচার 1, 2, 3, 4 অলরেডি প্রতিদিন দিয়েছি। তার মানে কি হচ্ছে, তোমার প্রতিদিন একটা রেকর্ডেড ক্লাস করতেছো, একটা লাইভ ক্লাস করতেছো। আমার আউটলাইনের ক্লাস যখন শেষ হবে তার কয়েকদিনের মধ্যে দেখবা তোমার রিভিশনও একবার শেষ হবে। তার মানে এক হচ্ছে তোমার আউটলাইন শেষ, আর এক হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলোও তোমার শেষ হয়ে গেছে। আজকে যেটা লাইভ করতেছো কয়েকদিন পরে সেটা রেকর্ডেড ক্লাস হিসেবে তোমাকে করে নিতে হবে, তার মানে 2 বার কমপ্লিট হয়ে গেল। এটাই শেষ না, এটাই শেষ না। আরো একটা কি দেওয়া আছে, যে কোনো একটা টপিক, এইটা প্রতিদিনই দেওয়া আছে, যে কোনো একটা টপিক মানে কি, মনে করো এইটা তোমার পুরাপুরি যদি আউটলাইন শেষও না হয়, তারপরে অর্ধেকটা আউটলাইন শেষ হবে, তার মানে 2.5 বার কমপ্লিট হয়ে গেল তোমার প্রিপারেশন। 2.5 বার তোমার আউটলাইন বা তোমার সিলেবাস 2.5 বার শেষ হয়ে গেছে। তোমার একবার লাইভ ক্লাস শেষ হইতে হইতে 2.5 বার শেষ। জাস্ট একবার বোঝার চেষ্টা করো কিভাবে এটা সাজানো হয়েছে এবং কেন তোমার জন্য এটা কার্যকরী হবে, কেন এটা ফলো করতে বলি। তারপর কি ভাইয়া কি বলছি, ভাইয়া বলছি বিষয়ে সার্চ দিলে তার সম্পর্কে সব তথ্য চলে আসবে এমন একটা অ্যাপ, বা কিভাবে কি করব বলে দেন প্লিজ। একটা বিষয়ে সার্চ দিলে তার সম্পর্কে সব তথ্য একবারে কোথাও পাওয়া যায় না। আমি যেভাবে তোমাকে অ্যানালাইসিস করতে বললাম, এটাতে মানে কষ্ট করে নিতে হয়, সব একসাথে পাবা না। তো তুমি কি চাচ্ছ ওটা জানে না, তুমি সর্বোচ্চ হয়তো চ্যাটজিপিটি ইউজ করে বা হচ্ছে মানে এআই ইউজ করে তুমি সর্বোচ্চ জানতে চাইতে পারো যে আমার এই টপিকটা রিলেটেড কি কি আমাদের মূল মূল ব্যাপার আছে, বা মূল কি কি পরীক্ষার জন্য আসতে পারে। সেই ক্ষেত্রে তোমাকে বলে দিবে বাবা এটা 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 এই টাইপের জিনিসগুলো আসতে পারে। কিন্তু তোমাকে 100% অথেন্টিক পাইতে গেলে নিজে থেকে আবার সার্চ করে গুগলের মধ্যে আবার ওই যে এইটা ওইটা বিভিন্ন একাডেমি আছে না, এগুলা দেখলে আবার হবে না। তোমাকে যাইতে হবে কোথায়, যাইতে হবে হচ্ছে উইকিপিডিয়াতে। বিশেষ করে তোমরা বিশ্বস্ত যদি দেখতে চাও সেখানে যাবা, ওখান থেকে দেখে নিবা, হয়ে যাবে। এবার আমি যেটা বলতেছিলাম, তাহলে আমার পরীক্ষার পড়া পড়লাম, লাইভ ক্লাসও করলাম। এই যে দেখো আবার লাইভ ক্লাসের একটা টাইম দেওয়া আছে, সন্ধ্যা 7টা থেকে 9টা, ফার্স্ট টাইমার করছে 6টা 45 থেকে মোটামুটি 9টা, মানে আনুমানিক টাইম, আমাদের এন্ডিং টাইম তো আর দেওয়া নাই, টিচারের উপর ডিপেন্ড করে। তোমাকে আমি 10 মিনিট বেশি পড়াইতে পারি, 10 মিনিট কম পড়াইতে পারি, 1 ঘন্টাও বেশি পড়াইতে পারি, সেটা তার উপর ডিপেন্ড করবে। তার মানে আমার এখানে লাইভ ক্লাসও আছে। এরপর লাইভ এক্সামও আছে ভাই, আর কি চাও বলো, লাইভ এক্সামও আছে। শুধু কি তাই না, শুধু তাই না, এর বাইরে স্পেশাল আরেকটা কি আছে জানো, এখানে বিএসসির জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো একটা প্রতিদিন পড়তেই হবে মাস্ট। এরপরে তোমাদের ম্যাথে সমস্যা, ইংলিশে সমস্যা, এই জন্য ম্যাথ আর ইংলিশ প্রতিদিন থাকবেই, ম্যাথ এবং ইংলিশ প্রতিদিন থাকবেই। এই যে দেখো একটা বিএসসি দের জন্য চলে আসছে, একটা ম্যাথ আসছে, এই যে একটা ইংলিশ চলে আসছে। তার মানে তোমার প্রতিদিন অবশ্যই অবশ্যই, আমি আগেও একটা পোস্ট দিয়েছিলাম, হয়তো আমার পোস্ট সবার কাছে যায় নাই, যে তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করতে হলে ম্যাথ, ইংলিশ
আর সাধারণ বিজ্ঞান বলতে বিএসসি দের জন্য জীববিজ্ঞান বা পদার্থ রসায়নের যে কোনো একটা সাবজেক্ট তোমরা রেখে দিবা, তাতে তোমাদের জন্য প্রিপারেশনটা নিতে আরো সহজ। এখন বলো, মোটামুটি 3বার তোমাদের জন্য হয়ে যাচ্ছে না? রেকর্ড ক্লাসটা কেন করব একটু বলবেন? রেকর্ড ক্লাসটা কেন করব? ও আচ্ছা, এই তো তোমার রিভিশন করার জন্য, তুমি যেন ভুলে না যাও। আজকে যে এই ক্লাসটা করলা, মনে করো 10 দিন পর এই ক্লাসটা করছো কিনা তোমার মনেই নাই, ওইটা রেকর্ডেড ক্লাস অটোমেটিকলি চলে আসবে এবং এটা আমার এখানে ইন্ডিকেট করে দেওয়া থাকে। লেকচার 1 থেকে আমি শুরু করেছি, লেকচার এরপরে 5 দিচ্ছি, 6 দিব, এভাবেই চলবে। এবার চলে আসো, মোটামুটি তোমাদের এইভাবে যদি তুমি ফলো করো, এটা জাস্ট সেকেন্ড টাইমারটা বুঝাইলাম, ফার্স্ট টাইমেরও সেম, তো এটা তোমরা যদি ফলো করতে পারো তোমাদের জন্য কার্যকরী হবে। এবার চলে আসো, নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? প্রশ্নের উত্তর সবাই জানো। এখান থেকে আমাদের জানতে হবে, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, নাটক আর উপন্যাস, তাই না? নবাব সিরাজউদ্দৌলা হচ্ছে আমাদের নাটক। এই নাটকটা লিখছে কেন? লিখছে হচ্ছে আবু জাফর। কে লিখছে বলো তো? বলো। আমাদের এইখানেও ওই সেম ভাবেই তোমাকে নিয়ে আসতে হবে, যে আমাদের এই নাটকটার লেখক সম্পর্কে হালকা একটু জানতে হবে। তারপরে হচ্ছে নাটকের আমার লেখক সম্পর্কে একটু জানতে হবে। এরপরে নাটকের বিখ্যাত আমাদের চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে, কোন চরিত্রের কি উক্তি ছিল, উক্তিগুলো সম্পর্কে জানতে হবে। এখানে কিন্তু বিভিন্ন দৃশ্য আছে, বিভিন্ন অঙ্ক আছে, অনেকগুলো আছে না? সো মোটামুটি এই যে এত জিনিস, তো ওভারঅল আমাদের এইখান থেকে সবকিছু তোমাদের জানতে হয়, তাই না? এই ব্যাপারগুলো নিয়ে তোমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে তাকে যে হত্যা করলো কে? হত্যাকারী হচ্ছে মোহাম্মদী বেগ, তাই না? মোহাম্মদী বেগ, সে হচ্ছে কত টাকার বিনিময়ে, তারপরে হচ্ছে কার ইন্ধনে হত্যা করলো, এই ব্যাপারগুলো জানতে হয়। তাহলে মোটামুটি আমার যে কথাবার্তাগুলো ছিল, আচ্ছা আমরা নাটকটা সম্পর্কে দেখলাম। এরপর হচ্ছে আমাদের এখানে কি বললাম, ব্যাস এই তো। আচ্ছা, কত টাকার বিনিময়ে হত্যা করছিল একটু বলো তো? চ্যাট জিপিটি কিভাবে ইউজ করা লাগে আমি জানি না, তাহলে চ্যাট জিপিটিকেই বলবা তোমাকে কিভাবে ইউজ করতে হয়, এটা বলবা, ঠিক আছে? চ্যাট জিপিটিকে বলে দিবা কিভাবে ইউজ করতে হয়। এইখানে আমাদের লেখক কে ছিলেন? সিকান্দার আবু জাফর, তাই না? আচ্ছা, সো মোটামুটি এই লেখক সম্পর্কে অত বেশি জানা লাগে না, বাট যা না জানলেই না, এটা বেসিকটা জেনে নিবা। এবার চলে আসো, আমি তোমাদেরকে ওই প্রথম দিকে বলছিলাম, হ্যাঁ 10,000 টাকা, 10,000 টাকার বিনিময়ে গুণবাচক বিশেষ্য, বিশেষ্য বলতে নাউনকে বুঝায়, তাই না? আমি বলছিলাম পদ প্রকরণ, পদ প্রকরণ এটা তোমাদেরকে লাগবেই। এবং এখানে আমাদের বিশেষ্য বিশেষণ, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো তোমাদের, তারপরে অ্যাডভার্ব, এই সম্পর্কে তোমাদের মোটামুটি বেশি লাগে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। তার মানে হচ্ছে বিশেষ্য বিশেষণ এবং হচ্ছে ক্রিয়া বিশেষণ, বিশেষ্য বিশেষণ ক্রিয়া বিশেষণ, এগুলো তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। এবং আমাদের এখানে বিভিন্ন টাইপ আছে, যেমন গুণবাচক আছে এখানে, তারপরে জাতিবাচক আছে, সমষ্টিবাচক আছে, এগুলো তোমাদেরকে দেখতে হবে। গুণবাচক অ্যাবস্ট্রাক্ট, এখানে কি হবে? আনন্দ হবে না? আনন্দ হবে। তারপরে তোমরাই দেখবা যে লবণ কি হবে, মিছিল কি হবে, এগুলো তোমরা দেখবা। এখানে সমষ্টিবাচক আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল আছে। বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার? তাহলে প্রথম সম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার বলো তো? এখন এই যে উপন্যাসের ক্ষেত্রে তোমাদেরকে প্রশ্ন দেখতে হবে, প্রশ্ন দেখতে হবে
চ্যাট জিপিটি যারা ইউজ করতে পারো না বা হচ্ছে এআই ইউজ করতে পারো না, তোমরা জাস্ট অ্যাপটা ইনস্টল করবা, করার পরে ওকে আগে জিজ্ঞেস করবা তোমাকে কিভাবে ইউজ করলে আমি কার্যকর ফল পাবো, কিভাবে তোমাকে ইউজ করা দরকার আমার শিক্ষায় হেল্প করার জন্য, শিক্ষা সামগ্রীতে হেল্প করার জন্য তোমাকে কিভাবে ইউজ করব, ব্যাস এটা বলবা, তাহলে দেখবা তোমাকে সুন্দর সুন্দর করে পয়েন্ট আকারে সব বলে দিবে। এখানে আমার হচ্ছে প্রথম উপন্যাস রচনার কৃতিত্ব, এখানে তোমরা দেখবা শিল্প সম্মত বলছে। আরো একটা এখানে কথা যুক্ত করতে পারে, সেটা হচ্ছে সার্থক উপন্যাস। সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব কার? সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব কার? এটা থাকতে পারে। ও আচ্ছা, কালকে আমার ক্লাস আছে, সেকেন্ড টাইমার করছে, সকালবেলা তোমাদের সাথে আমার দেখা হবে সকাল 10টায়, সেকেন্ড টাইমার করছে, সকাল 10টায় ক্লাস নিচ্ছি, 10টায় না? আচ্ছা, আগামীকাল হচ্ছে 23 তারিখ। ও আচ্ছা, সেকেন্ড টাইম কোর্সে যারা আছো, কালকে তোমাদের কারক বিভক্তি পড়ানো হবে পুরা সকাল 10টা থেকে, তোমাদেরকে একদম জোস ভাবে কারক বিভক্তি পড়ানো হবে সকাল 10টায়। 10টায় পড়বো আমরা কারক বিভক্তি। সো সেকেন্ড টাইম কোর্সে যারা যুক্ত আছে এখানে, তারা কেউ মিস করবে না। হ্যাঁ, এখানে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এটার নাম কি ছিল? দুর্গেশ নন্দিনী, তাই না? দুর্গেশ নন্দিনী। এখন প্রশ্ন আরেকটা হইতে পারে, প্রশ্ন হইতে পারে প্রথম উপন্যাসের নাম কি? প্রশ্ন হইতে পারে কি প্রথম উপন্যাস? একটা অপশন হচ্ছে, মানে একটা প্রশ্ন হবে কি প্রথম উপন্যাস, আর একটা হচ্ছে প্রথম সার্থক উপন্যাস। যেটা সার্থক উপন্যাস সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী, আর যেটা প্রথম উপন্যাস সেটা হচ্ছে কি আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল, এটা কার বলতে হবে? বলো তো, আলালের ঘরের দুলাল এটা কার? প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন হচ্ছে শিল্পসম্মত অথবা সার্থক উপন্যাস কোনটি? প্রথম সার্থক উপন্যাস, আর একটা হচ্ছে শুধু প্রথম উপন্যাস থাকবে, প্রথম উপন্যাস থাকবে, আর একটা হচ্ছে প্রথম সার্থক উপন্যাস থাকবে। আমরা আর অল্প কিছুক্ষণ আছি ক্লাসে, হ্যাঁ আজকে আর অল্প কিছুক্ষণ ক্লাসে আছি। তো যারা যুক্ত আছো আর একটু থাকো, তোমাদের সাথে আরো কথা আছে, আর একটু কথা আছে, এরপরে আমরা জাস্ট তোমাদেরকে অ্যানালাইসিস গুলা বুঝাই দিলাম। আচ্ছা, আমাকে একটু বলতে হবে মোটামুটি তোমাদের হচ্ছে মানে কেমন লাগতেছে যে ক্লাসটা করে, কেমন লাগতেছে? তোমরা কি আসলেই বুঝতে পারছো, কিংবা তোমাদের কনফিডেন্স লেভেল কি বাড়তেছে যে আসলে আমার দ্বারা চান্স সম্ভব, কিংবা আমি এভাবে অ্যানালাইসিস করতে পারবো, আমার চান্স হবে? তোমাদের কনফিডেন্স যদি বাড়ে তাহলে আমাকে একটু বলতে হবে। এইভাবে অ্যানালাইসিস যদি করতে পারো, জাস্ট তোমাদেরকে আমি একদম গ্যারান্টি দিতে পারি, প্রত্যেকটা সাবজেক্টে যদি এভাবে অ্যানালাইসিস করতে পারো, চারটা অপশন নিয়ে একটু খেলাধুলা করতে পারো, তাহলে দেখবা তোমার চান্স নিয়ে টেনশন করতে হবে না। হ্যাঁ, আলালের ঘরের দুলাল কার? প্যারীচাঁদ মিত্র, তাই না? প্যারীচাঁদ মিত্র। আচ্ছা, মোটামুটি কথাবার্তা হলো এই, কথাবার্তা এই, সবাই বুঝতে পারছো? এই যে সমুদ্র শব্দের প্রতিশব্দ, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। প্রতিশব্দ মানে হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক শব্দ। অর্ণব, শব্দরী, আদিত্য, অবনী এখানে দেওয়া আছে। সো এইটা আচ্ছা, এই যে সমার্থক শব্দ বিপরীত শব্দের কথা আগেই বলেছি। সো এটা তোমরা দেখবে একটু ভালো করে, এবং পাশাপাশি এটাও দেখতে হবে প্রশ্নে আসলে কি বলছে, হয় বলছে নাকি নয় বলছে, হয় বলছে নাকি নয় বলছে, কোনটি অমুক শব্দের প্রতিশব্দ নয় বা সমার্থক শব্দ নয়, নাকি ওই শব্দের সমার্থক শব্দ। আজকেও কান্না করছি, আমার দ্বারা চান্স হবে কিনা, চান্স হবে কিনা এটা নিয়ে মানে টেনশন যদি কাজ করে, তাহলে মনে করবা তুমি রাইট পথে আছো। আর যদি তোমার মনে না হয় যে আমার মানে কখনোই মনেই হয় না, কখনো ফিল হয় না
যে চান্স পাবো কিনা বাবা, তারপরে হচ্ছে আমার এইভাবে পড়তেছি, আমি ভালো পড়তেছি, এরকম কখনোই যদি মানে এরকম চিন্তা ভাবনাই না আসে চান্স পাওয়া নিয়ে, তাহলে মনে করবো তোমার চান্স না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখনো তুমি বোঝোই নাই যে আসলে চান্স পাওয়ার ব্যাপারটা কি রকম। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমরা দেখবা সেকেন্ড টাইমার যারা আছে, থার্ড টাইমার যারা আছে, মানে আমি বাংলা কথা একটু বলি, সেকা খাইছে যারা একবার, সো এটা মন খারাপ করার কিছু নাই। যে কোনো কারণে চান্স মিস করেছে, সেটা নিজের দোষে হতে পারে। তারপরে হচ্ছে এই যে কোচিং এ যাওয়া কিংবা ভুল সিদ্ধান্ত নেওয়া, এটার কারণে হতে পারে। তো এই ক্ষেত্রে যারা চান্স মিস করেছে তাদের কিন্তু এই টেনশনটা এত সহজে আসলে দূর করার মতো না। তো এই জন্য বলবো যে সিদ্ধান্ত ভালো করে নাও, তুমি চান্স পাবে কিনা তোমার উপর ডিপেন্ড করে। আর তোমাকে কান্না করাও যাবে না, বাট এটা মাথায় রাখতে হবে যে আমি পড়তেছি, আমাকে চান্স পাইতে হবে, এটা একটু মাথায় রাখবা। এবার দেখো, সোনার তরী কবিতা সোনার ধান বলতে বোঝানো হয়েছে কোনটা? এই সোনার তরী কবিতাটা গুরুত্বপূর্ণ। তারপরে সোনার তরী কে লিখছেন, লেখক সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। অলরেডি আমরা লেখক সম্পর্কে জেনে আসছি, বলতে হবে তোমাদেরকে এর লেখকের নাম কি, কবির নাম কি, বলতে হবে। এটা আমরা অলরেডি জেনে আসছি, এখন তোমাদেরকে বলতে হবে। সোনার তরী কি বুঝায়? সোনার তরী হচ্ছে আমাদের জীবনের সৃষ্টিকর্ম, নাকি জীবনের আনন্দ, কোনটা বলো তো? জীবনের সৃষ্টিকর্ম। এখন চান্স পাওয়া না পাওয়া পরের কথা, কিন্তু তোমার ইচ্ছা থাকতে হবে অবশ্যই। আবার তোমরা একটা জিনিস দেখবা, কয়েকদিন পর তুমি সিরিয়াস লেভেলে আসছো, তুমি পড়াশোনা করছো, তো তুমি পড়াশোনা করার মানে মাঝপথে এসে দেখবা যে তোমার একটা বন্ধু বা তোমার একটা বান্ধবী, সে এসে তোমাকে বলবে, তার অ্যালার্জি একটু বেশি, সে এসে তোমাকে বলবে নার্সিং ভালো না, মানে আমি তো ভালো না, ভালো লইয়াই থাইকো, তাই না? সো নার্সিং ভালো না, নার্সিং পেশা ভালো না, নার্সিং পেশাকে মানুষ ভালো চোখে দেখে না। তারপরে হচ্ছে নার্সিং এ বেতন নাই, নার্সিং এ এতটুকু বেতন, নার্সিং এ চান্স এমনি সবাই পায়, তারপরে হচ্ছে নার্সিং এ পরে কোনো লাভ নাই, নার্সিং এর কোনো ভবিষ্যৎ নাই, অনেক কথা বলবে। তখন তুমি আরো ডিমোটিভেট হয়ে যাবা। এই রকম কোনো কথাবার্তা যেন তোমাদের কানে কেউ দিলেও তোমাদের কানে না ঢোকে, এটা তোমরা একটু মাথায় রাখবা। অনেকে চাবে, সে ঠিকই পড়ছে, তোমাকে বিভ্রান্ত করার জন্য অনেকে তোমার এখানে এসে এই কথাগুলো বলবে যে নার্সিং পেশা ভালো না, নার্সিং এর টাকা নাই, 15,000 টাকায় চাকরি করতে হয়, 20,000 টাকায় চাকরি করতে হয়, এই টাইপের অনেক কথা বলবে। তো এই কথাগুলাকে যারা, আবার অনেকে বলবে যে আমি এই জন্য পড়তেছি না, আমার দরকার নাই, আমি এখানে পড়বো না, ওই বাটা এখনো চান্সে পায় নাই, ও পড়বেটা কি, ওর তো যোগ্যতাই নাই চান্স পাওয়ার। ওর যদি চান্স পাওয়ার যোগ্যতা থাকতো তাহলে এই কথাগুলো বলতো না। সো তোমাদেরকে আমি বলবো যে তোমরা ওদের কথায়, ওদের মিষ্টি মিষ্টি কথায় হচ্ছে ভুলে গিয়ে নিজেও আবার মনে করিও না যে আমিও হচ্ছে না পড়ি। হ্যাঁ, আমিও না পড়ি। আচ্ছা, প্রভাতে পাখির কলকাকলি শুনতাম, প্রভাতে পাখির কলকাকলি শুনতাম, দেখো মার্ক করে দেওয়া আছে এটা কোন কাল। আমি বলছিলাম প্রায় যে ক্রিয়ার কালে নিয়ে বা টেন্স থেকে যদি একটা প্রশ্নও করে, সেটাও আসে নিত্যবৃত্ত অতীত থেকে। এবং আমরা ক্রিয়ার শেষে ততে তাম এগুলা যদি থাকে, তাহলে সেটা আমাদের নিত্যবৃত্ত অতীতে যায়। কোথায় যায়? নিত্যবৃত্ত অতীতে। ততে তাম, তারপরে ততে তাম তেন, এটা হতে পারে আপনি দিয়ে যদি হয়, তাহলে ততে তাম তেন এগুলো যদি থাকে, তাহলে সেটা আমাদের কোথায় যায়? নিত্যবৃত্ত অতীতে যায়। বাকিগুলো আমাদের চেনার উপায় আছে। জাস্ট ক্রিয়ার কাল নিয়ে আমি যদি মাত্র 10 মিনিটের একটা ক্লাস নেই, ক্রিয়ার কাল জাস্ট 10 মিনিট, যারা আমার এখানে চান্স প্রাপ্ত স্টুডেন্ট আছে, অথবা যারা কোনো কারণে আমাদের ফার্স্ট টাইমার কোর্সে থেকেও সেকেন্ড টাইমার হয়ে গেছে, তারা অনেকে জানে 10 মিনিটে মোটামুটি এনাফ তোমার পুরা ক্রিয়ার কালে যে যত মার্কসই থাক না কেন সেটা কনফার্ম। এবার দেখো তোমাদের প্রশ্ন, ভাইয়া থার্ড টাইম থাকবে তো? আমি থার্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, যদি না থাকে তাহলে কি করব? আরেকটা হচ্ছে ভাইয়া পরীক্ষা নাকি নির্বাচনের আগেই হবে, এটা শুনতে পাচ্ছি কয়েকদিন থেকে। তো এটা হচ্ছে তোমাদের কাছ থেকে পাওয়া কথা, এইটা একটা ওইটা একটা। ভাইয়া থার্ড টাইম থাকবে তো? হ্যাঁ থাকবে। থার্ড টাইম প্রিপারেশন নিব ভাইয়া, রিস্ক হবে না তো? না হবে না, পড়ো। থার্ড টাইম থাকবে কিনা, এই যে লাস্ট যে পরীক্ষা হলো তাতেও দেখা যায় বিভিন্ন কোচিংও বলছে থাকবে না, থাকবে না। আবার কেউ বলছে নেগেটিভ মার্কিং যুক্ত হবে না, হবে না। যেটা এনসিটিভি থেকে বলা হয় না ভাইয়া, তোমাদের উত্তর দিচ্ছি আমি, তোমাদের উত্তর দিচ্ছি। এনসিটিভি না, তোমাদের হচ্ছে বিএনএমসি, এনসিটিভি কেন এখানে? তোমাদের কি বিএনএমসি,
বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল নাকি, এটাই তো? আচ্ছা, তাহলে তোমাদের এই যে বিএনএমসি থেকে অফিসিয়ালি যখন কোনো কিছু না জানানো হয় ততক্ষণ পর্যন্ত এগুলা ফেক। কারো ভিউ ব্যবসা, কারো হচ্ছে প্রোফাইলের রিস্ক বাড়ানো, কারো ভিউ দরকার। আমার যদি আইডি থেকে আমার নাম যদু মধু সদু কদু, হ্যাঁ, সো আমি গেলাম, আমার মন চাইলো যে দাই স্টুডেন্টদের হচ্ছে অনেক পড়াশোনা মনে হয় করতেছে, আমি ওদেরকে একটু ইয়া করে দেই, একটু হচ্ছে বিভ্রান্ত করে আসি। আমার মনের মধ্যে অনেক হচ্ছে ইয়া আছে, মানে মনে হইতেছে স্টুডেন্ট গুলাকে একটু ডাইভার্ট করি। তো মনে হইলো, কিংবা বিভিন্ন কোচিংও মনে করলো কেন ওরা এত পড়তেছে, আমি দেখি যদি আমার এখানে একটু নিয়ে আসা যায়। তো বললো কি বাবা এবার নেগেটিভ মার্ক থাকবে, কি থাকবে, নেগেটিভ মার্ক থাকবে না। স্টুডেন্ট একদম পাগল হয়ে গেছে, ভাইয়া আমি শুনলাম ওইটা, ভাইয়া আমি শুনলাম, একটা স্ক্রিনশট দেয় ওই যে যদু কইছে, আরেকজন কয় মধু কইছে, আরেকজন কদু কইছে, এগুলা শোনার টাইম নাই। এইরকম অ্যাডমিশন টেস্টে অনেকগুলো ব্যাপার তোমার মাথায় বারবার আসবে। একবার মনে হবে পরীক্ষা এই যে সামনের মাসেই হবে, আরেকবার মনে হবে পরীক্ষা 2 মাস পিছাই গেছে, পরীক্ষায় যে পরের সপ্তাহে হবে, এরকম অনেক কথাবার্তা আসবে, এগুলাতে কান দেওয়া যাবে না। এবার পরীক্ষায় নেগেটিভ মার্কিং যুক্ত হবে, সেকেন্ড টাইমারদের 5 মার্ক কাটবে, থার্ড টাইমারদের 10 মার্কস কাটবে, এগুলো একদম মাথা থেকে আউট করে দাও। থার্ড টাইম এবার থাকবে না। আমার হচ্ছে বড় ভাই বলছে, ওই একজন নার্স, ওই ওইখানে সিনিয়র স্টাফ নার্স, ওই ভাই হচ্ছে নার্সিং কলেজে চাকরি করে, সে বলছে তাদের মিটিং হয়েছে, বিএনএমসি তো বলে নাই হবে। আমার কথা কি হয়েছে, বোঝা গেছে বলো? আমার কথা যদি বোঝো, তোমাকে কেউ কখনো কনফিউজ করতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না। রিল্যাক্সে তুমি থার্ড টাইম যদি তোমার কোথাও এখনো ভর্তি না হয়ে থাকো, থার্ড টাইম তোমার দেওয়ার ইচ্ছা আছে, সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা আছে, কোনো টেনশন করতে হবে না, একদম রিল্যাক্সে পড়াশোনা করো। ও এবার ডিপ্লোমা থাকবে না নাকি ভাইয়া, এবার সব নাকি বিএসসি নেবে, আমরা কি করব, আমরা কোথায় যাব, ডিপ্লোমাতে চাকরি হবে না, কোথায় যাব, কি করব, ফাও কথা। এগুলা কিছুই না, এগুলা কিছুই না, ঠিক আছে? এগুলা নিয়ে যেন কারো কোনো পোস্ট না দেখি, পোস্ট অ্যাপ্রুভও করবো না, উল্টা হচ্ছে তাদেরকে অপমান করে দিব। তাহলে থার্ড টাইম থাকতেছে, আর নির্বাচনের আগেই, নির্বাচনটা একটু যদি এই উপলক্ষেও দেওয়া যায় নাকি। আচ্ছা, নির্বাচন কবে হবে? মনে মনে করো যে ফেব্রুয়ারির কথা বলা আছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে, এমন এখনো শোনা যাচ্ছে এমন। বাট আমাদের পরীক্ষা কখন হয়? নার্সিং এর পরীক্ষা হয় হচ্ছে এবার তো মার্চে, এপ্রিল হয়েছে, সরি এপ্রিল মেতে না, আমাদের পরীক্ষা মনে করবা যে এপ্রিল মে, এপ্রিল মে তাদের আনুষ্ঠানিকতার একটা ব্যাপার থাকে, তাদের আয়োজনের একটা ব্যাপার থাকে। সো এই জন্য তোমার এখন নির্বাচন কবে হবে এটা নিয়ে তাদের এখনো মিটিং হয় নাই। নির্বাচনের আগেই সব অ্যাডমিশন টেস্ট শেষ করবে কিনা এটাও কোনো কথা হয় নাই, এটা নিয়ে আপাতত কোনো কথাবার্তা নাই। মোটামুটি ধরে রাখো তোমার এপ্রিলে পরীক্ষা হবে, এপ্রিলে পরীক্ষা হবে অথবা মেতে হবে, মে প্রথম দিকে অথবা এপ্রিলের শেষ দিকে, এমন একটা ডেট তোমরা ধরে রাখো। এখন আবার তোমরা মনে করবা ভাই অনেক দিন সময় আছে, দূর বেটা, অনেকদিন কোথায় পাও, অনেকদিন কোথায় পাও তুমি? শুরু করে দেখো না কতদিন চলে যায়, শুরু করে দাও, তাহলে তোমাকে আর এগুলা চিন্তা করতে হবে না। তুমি শুরু করো নাই বিধায় মনে হইতেছে ওই শেষ 7 দিন, শেষ 1 মাস পড়বো, কাম হবে না, শেষ 1 মাসেও মনে হবে আরে এখনো 1 মাস পড়বো, আলা 7 দিন আছে, ব্যাস এমনই মনে হবে। ডিপ্লোমার দাম নাই, ঠিক আছে, তোমরা যা বলবো এটাই ঠিক, ঠিক আছে, এদিকে ক্লিয়ার? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কোনটি বলো? ব্যবধান, সরীসৃপ, মৃত্যু ক্ষুধা, মিছিল বলতে হবে। আর মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় কালামানিক না, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম, এটা তার কি ডাক নাম বা ছদ্মনাম? এটা হচ্ছে তার প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম, বা ফ্যামিলি থেকে তার এটা নাম রাখা হয়েছিল, তাই না? আর এমনিতে ডাকনাম যদি বলি, ডাকনাম হচ্ছে মানিক, ডাকনাম মানিক। তার মানে এটা হচ্ছে তার ছোট গল্প, সরীসৃপ, এই টাইপের তার আরো যে ছোট গল্প আছে। এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয়? কিছু বলা হয় না, এটা পড়বা। তারপরে কি, নগর জীবনের যন্ত্রণা কার কবিতায় স্থান পেয়েছে? বলতো এটা কি হবে? নগর জীবনের যন্ত্রণা, নগর জীবনের যন্ত্রণা, 10 মিনিট। আচ্ছা, তাহলে আমাদের এখানে নগর জীবনের যন্ত্রণা নিয়ে যার এখানে ফুটে উঠছে সেটা হচ্ছে শামসুর রাহমান, নট নট
রহমান, শামসুর রহমান, এই জন্য কিন্তু ওনাকে বলা হয় কি নাগরিক কবি, নাকি নগর জীবনের ব্যাপার স্যাপার নিয়ে লিখছেন, সো এটাকে বলা হয় কি নাগরিক কবি। অবশ্যই অবশ্যই শামসুর রহমান বলছে নাকি রহমান বলছে, কোনটা অপশনে আছে? অপশন দেখতে হবে, দুইটাও থাকতে পারে, অনেক সময় বিভ্রান্ত করার জন্য। আমাকে যদি প্রশ্ন করার দায়িত্ব দিত, আগে আমি দিতাম শামসুর রহমান, এরপরে লাস্টের অপশনে দিতাম হচ্ছে শামসুর রহমান। আগে ধরা খাইতো 1 নম্বর দেখেই, ক নম্বর দেখে, পরে দেখতা যে একবার না কইলাম থাক। তো একবার মাথায় থাপড়াইতে হবে, একবার হচ্ছে পশ্চাৎ দেশে থাপড়াইতে হবে, যে কি করলাম, এই ভুলটা করলাম কেন। অপশন তো ছিল, এই জন্য 4টা অপশনে দেখতে হয়, 4টা অপশনে দেখতে হয়। আচ্ছা, তাহলে চলে আসো, লাল সালু উপন্যাসের মূল প্রতিপাদ্য। লাল সালু, তাই না? এই উপন্যাস, নাটক আর উপন্যাস থেকে প্রশ্ন হয় যেহেতু প্রতি বছরই, তো আমাদেরকেও পড়তে হবে। নাটকে আমরা দেখেছি, তাই না, নাটক সিরাজউদ্দৌলা, উপন্যাস হচ্ছে আমাদের লাল সালু, মা হচ্ছে আমাদের কি জানি মজিদ পীর, না আমাদের পীর কাকু, পীরের পীরের অবস্থা। সো এইখানে আমাদের বিভিন্ন ধর্মীয় গোঁড়ামি আছে, কুসংস্কার আছে, অন্ধতা আছে, সো এই ব্যাপারগুলো আছে, পাশাপাশি হচ্ছে গ্রামীণ জীবনের ব্যাপারগুলো উঠে আসছে। সো ওভারঅল এখানে আমরা শুধু মাজার ব্যবস্থা বলতে হবে না, এটাতে হচ্ছে আমাদের সামাজিক অনাচারের কথা। গ্রামীণ জীবন তো অবশ্যই আছে, বাট এটা হচ্ছে একটা সামাজিক অনাচার, সামাজিক অনাচার, তাই না? এই তো পারো, তোমরাই তো ভালো পারো। তার মানে এই সম্পর্কে আরো একটু তোমরা দেখে নিবা। এই যে তোমাদের মনের কথা বলি এবার, ভাইয়া প্রস্তুতি তো নিব, এখনো তো রেজাল্ট হয় নাই। ভাইয়া প্রস্তুতি তো নিব, এখনো টাকা জোগাড় করতে পারি নাই। ভাইয়া প্রস্তুতি নিতে চাই, কিন্তু ওই যে পাশ, মানে মামাতো ভাই বলছে, খালাতো বোন বলছে সে নার্সিং এ না পড়েই চান্স পাইছে, আমিও না পড়ে চান্স পামু। তো এরপরে হচ্ছে নিজে নিজে পড়েই চান্স পামু। এখন কথা হইলো, বাবা তুমি পাবা, যুক্তির খাতিরে ধরলাম তুমি চান্স পাবা, এখন যদি না পাও, এখন তখন বলবা কি এটা আমার কপালে ছিল না। ভাই সবকিছু কপাল আর গোপালের দোহাই দিলে হবে না, নিজের কিছু পরিশ্রম দরকার হয়, নিজের কিছু পরিশ্রমের দরকার হয়। তোমার একটা ওয়েল অর্গানাইজড, একটা ওয়েল প্ল্যান প্রয়োজন হয়। তুমি যদি সুপরিকল্পিত উপায়ে না এগিয়ে যাও, তোমার দ্বারা চান্স পাওয়া পসিবল না। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শেষ সময়ে নয়, বরং এখনই শুরু করো তোমার ভর্তি প্রস্তুতি। ওই যে 1 মাস আগে পড়বো, 2 মাস আগে ভর্তি হব, বি ব্রেইনার দেখি, এরপর যদি কোনো একটা ছোট একটা কোর্স নিয়ে আসে, ওই কোর্সটাই ভর্তি হয়ে আমি আমার চান্সটা নিশ্চিত করব। হ্যাঁ তুমি পাইতে পারো, কিন্তু মনে করো, আমার কথা একটু ভালো করে শোনো, তুমি ভর্তি না হও, আমার কিচ্ছু আসে যায় না। তুমি আমাদের ফুল কোর্স কেন, একদম শর্ট কোর্সেও ভর্তি হও না, আমার কোনো আপত্তি নাই। বাট আমি তোমাদের যে ভুলগুলা হয়, যেই কারণে তোমরা চান্সটা মিস করো, সেই কারণগুলা বলতেছি। আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। সেই কারণগুলো কিরকম? তুমি এখন মনে করো লাস্ট আমার 30 দিনে 30 দিন একটা কোর্স আসছে, বা 30 দিনে ইংরেজি শেখানোর একটা কোর্স আসে না, তো এইরকম যে 30 দিনে তোমাকে হচ্ছে বিদেশি ভাষা শিখাবো। এখন 30 দিনে তোমার নার্সিং প্রিপারেশন আমি দিচ্ছি, 100% গ্যারান্টি তুমি মারা গেলেও তোমার চান্স হবে। সো এখন এই যে তুমি এখানে আসছো, তুমি চান্স পেয়ে গেছো, এখন চান্স পাওয়ার সময় তোমার মনে হইলো, আরে আর 2টা মার্কস ছিল আমার ঢাকা নার্সিং কলেজে চান্সটা হইতো, কেন এই ভুলটা করলাম? আগে যদি আমি আগের একটা কোর্সে বা ফুল কোর্সে ভর্তি হইতাম, বি ব্রেনারের পুরো 1 সেট বই পাইতাম, তারপরে হচ্ছে বি ব্রেনারের ক্লাসগুলো করতাম, রেগুলার আমাদের ডেইলি স্টাডি রুটিনটা ফলো করতাম, বি ব্রেনারের এত এত জোস ক্লাসগুলো করতাম, তো এইটা মনে হইতো, তাহলে আমার মনে হয় শুধু ঢাকা নার্সিং কলেজে চান্স না, জাতীয় মেধায় একটা ভালো পজিশন করতে পারতাম। তখন আফসোস করে কোনো কাম হইতো না। বুঝতে পারছো? আমার কথা শুনে যাও। মনে করো তুমি চান্স পাবা, এটা তুমি জানো, এখন জানার পরে তোমার কাজ কি হবে বলো তো? চান্স পাবো এই পর্যন্তই না, তোমাকে জানার পর যেটা করতে হবে, আমি আরো ভালো করব কিভাবে, আমার জাতীয় মেধা তালিকায় একটা ভালো পর্যায়ে কিভাবে থাকবো, ফার্স্ট সেকেন্ড থার্ড না হইতে পারো, 10-এর মধ্যে থাকো, টপ 10-এ থাকো, এইটা তোমার টার্গেট থাকতে হবে, তাহলেই তুমি ভালো করতে পারবা। লাস্ট দিকে প্রিপারেশন নিব, এই চিন্তা ভাবনা থেকে লাভ নাই। তুমি তো অসুস্থ হইতে পারো, এমন একটা অসুখ হইলাও, মানে অসুখ হয়ে গেল যেটার কারণে তুমি 15 দিন বিছানায়, এমন তো হতে পারে, আল্লাহ এমন কারো না করুক, বাট হইতে তো পারে, এটা তো আনসার্টেন একটা ব্যাপার, এটা তোমার আমার কারো
হাতের মধ্যে নাই, কখন কার কি হয় কেউ জানে না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পরীক্ষায় বসতে পারো নাই, এরকম হইতে পারে। এই জন্য এখন থেকে, ঠিক এখন থেকেই তোমাকে পড়তে হবে। আর ওই যে পাশের বাড়ির মামাতো খালাতো নানাতো ভাই বোন আছে না, যারা চান্স পেয়ে গেছে কোন রকম, কি বলে গ্রামে বলে আইল গড্ডায়, আইল গড্ডে গেছে, যারা আগে বলছিল বাবা এত কঠিন পড়ান কেন আপনারা, বিব্রেনার নাকি কঠিন কঠিন পড়া, এবার দেখেন নাই প্রশ্নের প্যাটার্ন কেমন ছিল। এখন আর তারা কিছু বলে না, তারা এখন বুঝতে পারছে আগের দিন ছিল একরকম, এখন দিন চেঞ্জ হয়ে গেছে, এখন নার্সিং এর প্রশ্ন প্যাটার্নও ভার্সিটি স্টাইলে চলে আসছে। সো আমার কথাগুলো হয়তো শুনতে একটু তিতা লাগবে, বাট অবশ্যই 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 একটু মাথায় রাখবেন যে আমার এই কথাগুলা প্রত্যেকটা আপনাদের জন্য। আমি চাই আপনারা ভালো পজিশনে থাকেন। এখন যদি আপনি ভর্তি হন কিংবা এখন যদি প্রস্তুতি শুরু করেন, তাহলে আপনার চান্স নিয়ে ভাবা লাগবে না। শেষ দিকে আসলে আপনি অসুস্থ হইতে পারেন, আপনার শেষ দিকে যে সার্ভিস বা হচ্ছে যেরকম মনোযোগ দিতে চাচ্ছিলেন বা দেওয়ার একটা প্ল্যান করছেন, এটাও না পাইতে পারেন। তো এই জন্য ভবিষ্যৎ নিয়ে অত কথাবার্তা না বলে এখন থেকে পড়াশোনা শুরু করেন। এরপরে যেমন সুকান্ত ভট্টাচার্য বেচারা শুকাইতে শুকাইতে মারা গেছে কত সালে, কত বছর বয়সে, মাত্র 21 বছর বয়সে, তাই না? সো সুকান্ত যদি বেঁচে থাকতো তাহলে যে কি কাজটাই করতো বাংলা ভাষা বাংলা সাহিত্যের ক্ষেত্রে। সো সুকান্ত ভট্টাচার্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। সো তিনি তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন কি নিয়ে, বিপ্লব এবং মুক্তির পক্ষে, তাই না? বিপ্লব এবং মুক্তির পক্ষে সুকান্ত ভট্টাচার্য জন্ম কবে, মৃত্যু কবে, তারপরে হচ্ছে কত বছর বেঁচে ছিলেন, এরপরে হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের আর কি লেখনী আছে বলতো? সুকান্ত ভট্টাচার্য কি লিখেছিলেন, বিখ্যাত কি আছে তার উপন্যাস, বিখ্যাত লেখনী। তারপরে আমরা এখানে 18 বছর বয়স পড়ি, এটা কার? 18 বছর বয়স কার এটা বলতো? 18 বছর বয়স কবিতার লেখক কে? তো সব মিলে আমাদেরকে এগুলো পড়তে হয়। এগুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমার কাছে সবকিছু অনেক বেশি ইজি লাগবে। খুব ভালো করে জোস ভাবে তোমাকে এগুলা পড়তে হবে, একদম জোস ভাবে এগুলা পড়তে হবে। তাহলে আমার এখানে হচ্ছে ছাড়পত্র না, ছাড়পত্র কার? ছাড়পত্র হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। অনেকে উত্তর করে ফেলছো, ছাড়পত্র রাইট। হ্যাঁ এক্সাক্ট যদি বলি তাহলে কত, 20 বছর কয় মাস, 21 বছর আসে, এবারই তো আসছিল, এটা এবারেরই প্রশ্ন। বাবা আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। দেখো, মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিরক্ষা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? এটা ছিলেন হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। এটা ছিলেন কার সাথে যুক্ত বলো? বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কে? আবুল ফজল বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তো মোটামুটি তোমরা যদি এইভাবে পড়তে পারো, আমি জাস্ট আজকে তোমাদেরকে দেখানোর জন্য বলছিলাম, এরপরে যদি আরো কোনো ক্লাস পাই বা ক্লাস নেওয়ার সুযোগ থাকে সেই ক্ষেত্রে তোমাদেরকে আরো বোঝানোর ট্রাই করব। তোমাদের স্পেসিফিক কোনো টপিকে যদি কোনো সমস্যা থাকে সেটাও তোমাদের সাথে হচ্ছে আমি দেখানোর ট্রাই করব। বিদ্রোহী কবিতা আছে আমাদের, বিদ্রোহী কবিতা যেহেতু একটা গুরুত্বপূর্ণ, তাই না? অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা এটা বলছিলাম, আর এটা হচ্ছে 2022 সালে, তার মানে হচ্ছে 1922। এরপরে হচ্ছে তার শতবর্ষ পূর্ণ হয়। এরপরে বিদ্রোহী কবিতাটা সম্পর্কে তোমরা খুব ভালো করে একটু দেখে নিবা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম অলরেডি আমরা আলোচনা করেছি, এটা হচ্ছে আমাদের প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তাই না? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? এটার উত্তর তোমরা বলবা শরৎচন্দ্রের প্রথম। আর শরৎচন্দ্রকে কি বলা হয় জানো? অপরাজেয় কথাশিল্পী, অপরাজেয়। আজকে যারা এখন পর্যন্ত যুক্ত আছো ক্লাসে, তোমাদের ধৈর্য আছে বলতেই হবে, এবং তোমাদের চান্স পাওয়া অনেকটাই ইজি হবে এবং তোমরা অনেকেই চান্স পাবা, মিলিয়ে নিবা। আজকের লাইভে যারা যারা আছো, চান্স পাওয়ার পর তোমরা বলবা যে আসলে চান্স পাইছি কিনা। তাহলে এটা কার? এটা কি? এটা মন্দির। এবার কি বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি উপাধিতে ভূষিত হন? ইনি হচ্ছেন সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আরো দেখতে হবে। তারপরে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? বলো পত্রিকা কোনটি?
তোমরাই বলো। এরপরে জগা খিচুড়ি, বাগধারা আমাদের পড়তেই হয়, উপরে আমি আগেই বলেছিলাম বাগধারাগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে ফুলের গন্ধে মৌমাছি আসে। এখন এই যে কার সাথে কার সম্পর্ক, এটা যদি বুঝায় তাহলে সেটা কি হয়, সম্বন্ধ কারক হয়। এবং সম্বন্ধ কারক বর্তমানে সম্প্রদানের পরিবর্তে চলে আসছে, বাট সম্প্রদান কারকটা কিন্তু বাদ যায় নাই। সম্প্রদান কারক আলোচনা করা কোথায়, কর্মকারকের মধ্যে। এটা নিয়ে আলোচনা হবে বিস্তারিত। বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন? আগে বলেছিলাম বেগম রোকেয়া একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এবং ওখানে তার উপন্যাস কয়টা, জন্ম তার এটা হচ্ছে পায়রাবন্দ গ্রাম, মিঠাপুকুর, রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন 1880 সালের 9 ডিসেম্বর, মৃত্যুবরণ করেন 1932 সালের 9 ডিসেম্বর, তাই না? তার উপন্যাস হচ্ছে কয়টা? উপন্যাস হচ্ছে মাত্র 2টা, একটা পদ্মরাগ আর একটা সুলতানার স্বপ্ন। তো মোটামুটি হচ্ছে এগুলোই আমাদের আজকের স্লাইড। অ্যান্ড হচ্ছে আমাদের আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি, এটা তোমরা দেখে নিবা। প্রখরতা শব্দের বিপরীত শব্দ। অ্যান্ড ওভারঅল অ্যান্ড ফাইনালি আমরা একটা জোস ক্লাস শেষ করার ট্রাই করেছি। এবং আজকের ক্লাসে আমি যদি একটু বলার ট্রাই করি, আজকের ক্লাসে আচ্ছা তোমাদের কেমন লাগছে আজকের ক্লাসটা, একটু আমাদেরকে বলো। তো তাহলে মোটামুটি একটু বলো আজকের ক্লাসটা তোমরা। হ্যাঁ, আমাদের ক্লাস পেয়ে যাবা, ক্লাস তো রেকর্ডেড পেয়ে যাবা তোমরা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে রেকর্ডেড পাবা। দেখো তাহলে আজকে মূলত আমি তোমাদেরকে যেটা বোঝানোর ট্রাই করছিলাম, আজকের আমাদের এই স্পেশাল ফ্রি ক্লাসটার মধ্যে আমরা ওভারঅল বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তথা নার্সিং বাংলায় 20 মার্কস কিভাবে কনফার্ম করা যায়, সেটা বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি প্রত্যেকের জন্য কিন্তু আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর ট্রাই করেছি। কিভাবে অ্যানালাইসিস করতে হবে, চান্স পাওয়ার জন্য আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিভাবে অ্যানালাইসিস করতে হয়, একটা প্রশ্ন থেকে ওই রিলেটেড 4, 5টা, 6টা প্রশ্ন, মানে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তোমাদেরকে দেখিয়েছি আমাদের ফার্স্ট পেপার থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, সেকেন্ড পেপার থেকে পুরাতন বাংলা ব্যাকরণ, নতুন বাংলা ব্যাকরণ কোনটা থেকে কত পার্সেন্ট আসে, কিভাবে পড়তে হবে, এগুলো আমরা দেখেছি। তারপরে আমাদের পুরাতন যে বাংলা ব্যাকরণটা আছে সেটা আমরা কোথায় পাবো, কোথায় দিয়েছি, এটা দেখিয়েছি। এরপরে আমরা আরও দেখিয়েছি বিভিরেনার কোর্সের আমাদের বইগুলো কিভাবে সাজানো আছে, বিভিরেনার কোর্সের মধ্যে কি কি দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের ডেইলি স্টাডি রুটিন সম্পর্কে তোমাদেরকে বলেছি। জাস্ট আমাদের ডেইলি স্টাডি রুটিনটাই যদি তুমি ফলো করো তাহলেই তোমাদের মোটামুটি 2 বার কিংবা 3 বার এমনিতেই রিভিশন হয়ে যাবে। জাস্ট একবার আমাদের আউটলাইনের ক্লাসগুলো শেষ হওয়ার সাথে সাথেই। পাশাপাশি বিভিরেনার কোর্সে যখন তোমরা এখন ভর্তি হবা আমাদের ফুল কোর্সে, তাহলে তোমাকে কিন্তু অটোমেটিকলি তুমি শেষ দিকে আমাদের আরেকটা রিভিশন কোর্স পাবা। সেই রিভিশন কোর্সের অ্যাক্সেস তোমরা একদম ফ্রি পেয়ে যাবা, এবং সেখানে আসার পর তোমরা আরো একবার রিভিশন করার সুযোগ পাবা। অবশেষে আমি এতটুকু বলতে পারি, বিভিরেনার কোর্সে যদি তোমরা ভর্তি হও তাহলে তোমাদের কাছে চান্স পাওয়ার কথা চিন্তাও করা লাগবে না, তোমাদের চান্স প্রাপ্তির পথে অটোমেটিকলি তোমরা চলে যাবা। এবং আজকের অ্যানালিসিস ক্লাস আশা করি তোমাদের জন্য অনেকটাই কাজে লেগেছে, এবং সামনে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম।